আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। তো আমরা দেখতে দেখতে আমাদের ফ্রি ইকোনমিক্স এমসিকিউ ক্র্যাশ কোর্সের আজকে পঞ্চম ক্লাসে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ সামগ্রিক আয় ও ব্যয়। এই চ্যাপ্টারটা আজকে আমরা এমসিকিউ আলোচনা করব এবং তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছ আমাকে ঠিক মতো শুনতে আর দেখতে পাচ্ছ না জানাবে। এবং ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এই যে বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, সবাই একটু আমাকে ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি কিনা জানাবে এবং সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবে। আমি একটু তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করছি, একটু ওয়েট করো সবাই, আমরা এখন ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, সব ঠিকঠাক, সবাই শুনতে আমি দেখতে পাচ্ছ? সব ঠিক আছে বলছে রোমান আহমেদ, থ্যাংক ইউ রোমান আহমেদ। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সোয়াইব, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে শহীদুল ইসলাম আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আলফিয়া রয়েছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে পিটু, পিটু, আচ্ছা পিটু আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। হ্যাঁ, তারপর আমাদের সাথে সুমাইয়া আছে, স্যার সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তারপর আমাদের সাথে রয়েছে আফনান বিবি আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে জারা ইসলাম আছে, আমাদের সাথে রয়েছে আব্দুস সুবহান আছে আমাদের সাথে। ওকে, আমরা একটু ওয়েট করছি যাতে আমাদের শিক্ষার্থী যারা এখন আমাদের সাথে এই লাইভে যুক্ত হতে পারে নাই তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে এবং আমরাও এই লাইভ ক্লাসটা ইনশাল্লাহ খুব সুন্দর করে মজা করে আমরা পড়বো। প্রথম প্রথম নবম অধ্যায়, এই অধ্যায়টা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, দুর্বোধ্য মনে হয় এই জন্য, কারণ এখানে একটু টপিকগুলো আসলে একটু কঠিন মনে হইতে পারে তোমাদের, যেহেতু তোমরা অনেকেই এই বিষয়গুলো একটু মানে ভেজাল লাগে আর কি, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো, চিত্রগুলো। তো আজকে আমরা এগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো, এই চ্যাপ্টারে যত সমস্যা আছে। আমাদের সাথে রয়েছে আয়াত আছে, সালাম দিয়েছে। ওকে, আমাদের সাথে রয়েছে উম উম, মধুমিতা, মধুমিতা দেয়া আছে, সালাম দিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আয়ান আমাদের সাথে আছে, স্যার হাজি চট্টগ্রাম থেকে। আচ্ছা, আমাদের সাথে যারা যুক্ত হয়েছে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানাবে এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দিবা কমেন্ট বক্সে এবং হচ্ছে ক্লাসটা একটু নিজের ওয়ালে শেয়ার করে দিবা, ঠিক আছে? আমরা একটু সবাই জয়েন করার জন্য ওয়েট করব, সবাই জয়েন করে ফেললে আমরা ক্লাসটা শুরু করে দিব। ফারহান চৌধুরী আমাদের সাথে রয়েছে। স্যার নবম অধ্যায়ের যে করাচ্ছেন, আমরা 26-এর তো এই চ্যাপ্টার এখনো পড়ি নাই। আচ্ছা, তো এখন কিছু তো করার নেই, তোমাদেরকে আমার ক্লাসটা তোমরা যদি করো অন্তত পক্ষে, তাহলে তুমি যদি বাসায় একটু ট্রাই করো তাহলে কিন্তু তুমি এই চ্যাপ্টারের একটা ভালো একটা ফোকাস বা ভালো একটা তুমি প্রিপারেশন নিতে পারবা এবং তুমি ভালো করতে পারবা আর কি। তুমি যদি এখন এই কষ্ট করে একটু করে ফেলতে পারো এই চ্যাপ্টারটা, তাহলে তুমি অনেকের চেয়ে, মানে যারা তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবা। ওকে, সো সবাই একটু শেয়ার করে দিও। সুমাইয়া শিমু আছে আমাদের সাথে, সীমা আচ্ছা আমাদের সাথে সালাম দিয়েছে। রোমান আহমেদ বলছে বিক্রমপুর থেকে। আমাদের সাথে লামিয়া আক্তার আছে শরীয়তপুর থেকে আমাদের সাথে দেখতে পাচ্ছে। মার্শাল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। তাসমিনা, তাসমিনা রয়েছে আমাদের সাথে। আমাদের সাথে জাহিদ, জাহির হোসেন আমাদের সাথে রয়েছে। আচ্ছা, আমাদের সাথে রয়েছে আফনান, চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছে। আচ্ছা, তারপর ইতু আছে আমাদের সাথে, মেনশন করেছে, থ্যাংক ইউ ইতুকে, অনেক অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে মিথিলা আমাদের সাথে রয়েছে। আমাদের সাথে রয়েছে তৌহিদুল ইসলাম। দেখো, এই ক্লাসটা সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করবা তাদের মধ্যে দিয়ে কিন্তু টি শার্ট বিজেতা ঘোষণা করা হবে, বা যারা টি শার্ট পাবে তাদের নাম লিস্ট আমরা প্রকাশ করব, যারা এই ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার মেনশন করতে, সর্বোচ্চ কন্ট্রিবিউশন করতে। কেমন? এছাড়াও আমাদের এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে আগামী 25 নভেম্বর আমাদের একটা কুইজ টেস্ট অনুষ্ঠিত হবে, যেখানে আমি 6টা ক্লাস নিচ্ছি। আজকে পঞ্চম ক্লাস, আগামী ক্লাস হবে পরশুদিন সন্ধ্যা 7টায়, এবং সেই ক্লাসের পর আমরা 25 তারিখ এই চ্যাপ্টারের উপর আমরা একটা এক্সাম নিব, সরি এই 6টার উপর আমরা একটা 100 নাম্বারের আমরা একটা কুইজ টেস্ট নিব। সেই কুইজ টেস্টটা নেগেটিভ মার্কিং ও থাকবে, অর্থাৎ তুমি অতিরিক্ত আনসার করতে পারবে না, তোমাকে লিমিটেড আনসার করতে হবে, অর্থাৎ তুমি যেগুলো পারো সেগুলো আনসার করতে হবে। সেই কুইজ টেস্টে যারা ভালো করবে তাদের জন্য কিন্তু পড়ালেখার পক্ষ থেকে অনেক অনেক দামি দামি গিফট থাকবে, ভালো ভালো গিফট থাকবে। তো আমরা হচ্ছে হুম
আমরা সবাই একটু শেয়ার মেনশন করে দিব যাতে সর্বোচ্চ স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত হতে পারে। সবাই একবার শেয়ার করে শেয়ার ডান লিখো, আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাদের কাছে 30 সেকেন্ড সময় নিচ্ছি। 30 সেকেন্ডের মধ্যে সবাই একটু শেয়ার করে দাও, জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে একটা পোস্ট করে দিবা, তাহলে তোমার ওয়াল থেকে শেয়ার হয়ে যাবে। ঠিক আছে। ভাই আপনি কিন্তু বললেন না এই শীতের টি শার্ট কি হাফ হাতা না ফুল হাতা? আচ্ছা, আমরা আমরা দেখবো সেটা, যদি আমরা পারি আমরা ফুল হাতা করার চেষ্টা করব, আর যদি না হয় তাহলে সেটা হাফ হাতা হবে, অথবা তোমাদের জন্য হয়তো তোমাদের ভাগ্য ভালো থাকলে হুডিও হইতে পারে, কেমন? তো সেজন্য বলছিলাম আর কি। তো আমরা হ্যাঁ, নাটকতে দিতে পারছে, ওকে ফাইন। আমরা সবাই একবার শেয়ার করে নিজের ওয়ালে একবার শেয়ার করে দিব, সবাই শেয়ার করে সবাই শেয়ার ডান লিখবো কমেন্ট বক্সে। ফাল্গুনি আমাদের সাথে রয়েছে, রাজশাহী দেখতে পাচ্ছে আমাদের সাথে রয়েছে। হুম, আমার সাথে রয়েছে আফনান বলছে, আচ্ছা মেনশন করেছে, থ্যাংক ইউ। তৌহিদুল ইসলাম আছে, ডান বলছে, ওকে। আমাদের সাথে রয়েছে সাথী আমাদের সাথে আছে, স্যার এক্সাম কি ইজি গণিত বই থেকে কোয়েশ্চেন হবে? নো 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 নো, যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন হতে পারে। তোমাদের সিলেবাস হচ্ছে এই 6টা অধ্যায়, তোমরা ভালো করে প্রিপারেশন নিবা, টপিক পড়বা ভালো করে, ইজি গণিত বই থাকলে তো আরো ভালো। টপিক পড়বা ভালো করে, তারপর এমসিকিউ সলভ করবা ভালো করে। আর আরো পারলে তোমরা ইন্টারনেট থেকে, অথবা তুমি পারলে সেটা হচ্ছে তোমার গাইড বই বা যে কোনো টেস্ট পেপার থেকে, সেখান থেকেও পড়বা, যাতে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে। আমার নাম তো একবারও নিলেন না আয়ান, তোমার নাম এই যে পড়ে দিলাম, তোমার নাম আয়ান চৌধুরী। আচ্ছা, তারপর আব্দুল্লাহ রয়েছে আমাদের সাথে, ওকে ভাইয়া শেয়ার ডান, থ্যাংক ইউ। আরিফা আমাদের সাথে রয়েছে, ভাইয়া সেকেন্ড পেপার ক্লাস নিবেন না? তোমাদের আগ্রহ খুবই কম দেখতে পাচ্ছি আমি, তো কেমনে সেকেন্ড পেপার ক্লাস আমি দিব? তোমাদেরকে একটু শেয়ার করতে বলে শেয়ার করো না। একটা ক্লাসে দেখা যায় যে 110 জন, 20 জন, 30 জন ক্লাস করো, অথবা 100-র কাছাকাছি ক্লাস করো, তো এইরকম গুলো তো হবে না তোমাদের। এইগুলো সবার জন্য, এরকম মাস্টার ক্লাস তুমি কই পাবা? তো এই ক্লাসগুলো তোমাদের সবার জন্য যেহেতু আমরা দিচ্ছি একদম ফ্রিতে, পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা করা কথা, যেখানে আমরা হয়তো 500-1000 স্টুডেন্ট পাওয়ার কথা, কিন্তু তোমরা সেটা করো না, তোমরা সেটা শেয়ার করো না, মেনশন করো না, যার কারণে স্টুডেন্ট কম থাকে, আমাদের আগ্রহ কমে যায়। ফাতেমা আক্তার রয়েছে, সালাম দিয়েছে, আব্দুল্লাহ রয়েছে, শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। যদি তোমাদের সর্বোচ্চ আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমি সেকেন্ড পেপারের ক্লাস নিব। ইতু চৌধুরী রয়েছে, গোল্ডেন ব্যাচে না? আচ্ছা, তারপর হচ্ছে ফৌজিয়া বলছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে তৃষা, শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। সবাই একবার করে শেয়ার ডান লিখবা। সাথে আমাদের সাথে রয়েছে, ইজি গণিত বই থেকে কি কোয়েশ্চেন হবে? এই যে বলে দিলাম, ইজি গণিত বই থেকে হইতে পারে, অন্য বই থেকে হইতে পারে। আয়েশা সিদ্দিকা আমাদের সাথে রয়েছে, স্যার সব ক্লাসগুলো পাই নাই। এই এই আমাদের যে ক্লাসগুলো, এগুলো কিন্তু ইউটিউবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে করতে পারবা। আমাদের 4 নাম্বার ক্লাস পর্যন্ত প্লেলিস্ট আকারে দেওয়া হয়েছে। সাইমা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আলিশা, সালাম দিয়েছে। বাইজিৎ আমাদের সাথে আছে, ভাইয়া মোবাইল ফোন থেকে গিফট, মোবাইল ফোন থাকবে গিফট ইনশাল্লাহ। আমরা চেষ্টা করতেছি যত বেশি পার্টিসিপেট হবে, যত বেশি জমজমাট হবে, আমরা তত বেশি বড় দেবো। হয়তো এমন হইতে পারে যে ল্যাপটপও দিয়ে দিব, ঠিক আছে? তবে সেটা ডিপেন্ড করতেছে তোমাদের পার্টিসিপেশনের উপর। তোমাদেরকে বলছি আমি, সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করবে তাদের এখানে পুরস্কার তো থাকবেই অবশ্যই, এবং পাশাপাশি যারা কুইজ টেবিল করবে তাদের জন্য তো ভালো মানের পুরস্কার থাকবে। ওকে, সো আমাদের সাথে রয়েছে সুমাইয়া আছে, সুমাইয়া বলছে, আচ্ছা ওকে ফাইন। আমরা সবাই শেয়ার করছি, শেয়ার ডান লিখছি, শেয়ার করে শেয়ার ডান লিখছি সবাই। 200 স্টুডেন্ট পাবো না আমরা, ক্লাস করতে পারবো না? 200, 200 পারবো করতে আমরা? এটা কি চ্যালেঞ্জ নিবা একটা? চলো তোমরা 200 স্টুডেন্ট করবা, ঠিক আছে? তো তোমাদের জন্য আজকের ক্লাসের চ্যালেঞ্জ, তোমরা 200 যতক্ষণ হবে না ততক্ষণ শেয়ার মেনশন করতে থাকবা, এবং নিজের ওয়ালে শেয়ার করবা, গ্রুপে শেয়ার করবা, হোয়াটসঅ্যাপে, তারপর বিভিন্ন তোমাদের বন্ধু বান্ধব যে গ্রুপ, সেই গ্রুপে তোমরা ক্লাসটা শেয়ার করতে পারো। তো আমরা 200 আজকে ক্লাসে দেখতে চাই, তাহলে আমার মন ভালো হয়ে যাবে। তো আমি ক্লাস শুরু করে দিচ্ছি, তোমরা শেয়ার করতে থাকো এবং মেনশন করতে থাকো এবং আনসারও দিতে থাকো। সো প্রথম আমাদের কোশ্চেনটা হচ্ছে, কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে কি বলা হয়ে থাকে? খুবই সহজ একটা কোশ্চেন। আমরা বলি যে উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়ে থাকে, উৎপাদনের মাধ্যমে কি হয়ে থাকে? উপযোগ সৃষ্টি হয়ে থাকে। আর সেই উপযোগটা ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করা, সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি? আনসার করতে হবে সবাইকে, সবাইকে আনসার করা দেখি। যে আমরা উপযোগ যেটা সৃষ্টি করি উৎপাদনের মাধ্যমে, সেই উপযোগটা ব্যবহারের মাধ্যমে মানে নিঃশেষ করে দেওয়া বা শেষ করে দেওয়া, সেই জিনিসটাকে আমরা আসলে কি বলে থাকি? দ্রুত আনসার করতে হবে সবাইকে। আমরা 200 স্টুডেন্ট চাই আজকে ক্লাসে, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব, কেমনে তোমরা 200 স্টুডেন্ট করবে সেটা তোমাদের দায়িত্ব। ওকে ওকে, তাহলে আমরা বললাম এটা আনসার করে ফেলে সবাই। একের উত্তর করার নিয়ম হচ্ছে, উত্তর লিখবা এভাবে করে। একের উত্তর তুমি যদি ক লিখো তাহলে এভাবে লিখবা, একের উত্তর যদি তুমি খ লিখো তাহলে তুমি এভাবে লিখবা,
একের উত্তর যদি গ লিখো তাহলে এভাবে লিখবা, একের উত্তর যদি তুমি 4 লিখো তাহলে এভাবে লিখবা। আর 2 নম্বর কোশ্চেনে চলে গেলে তখন 2 এর ক এভাবে লিখবা বা 2 এর গ এভাবে লিখবা। ওকে, সো অর্থাৎ তুমি নাম্বারটা অবশ্যই পাশে লিখবা, কয় নাম্বার আনসার করতেছো পাশে তোমার আনসারটা লিখবা। ঠিক আছে? আচ্ছা, রিয়াজ আমাদের সাথে রয়েছে। ওকে, তোমাদের যাদের বিভিন্ন বন্ধু বান্ধব যে গ্রুপ থাকে সেই গ্রুপে তোমরা শেয়ার করতে পারো ক্লাসটা, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। ওকে, আমরা যেটা বলছিলাম যে ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্য ব্যবহার করে বা কোনো দ্রব্যের উপযোগ যেটা আছে সেটা নিঃশেষ করে দেওয়া বা শেষ করে দেওয়া, সেই জিনিসটাকে আমরা ভোগ বলে থাকি। এটা সবাই পারার কথা, তাই না? একদম সহজ। ব্যবহার উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় বা আমরা উপযোগ বৃদ্ধি করি, আর ব্যবহারের মাধ্যমে এটার উপযোগ কি হয়? নিঃশেষ হয়, সেটাকে আমরা ভোগ বলে থাকি। কেমন? আচ্ছা, তো 1 নাম্বারটা গেল, আশা করি পারবো আমরা সবাই। চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে 2 নাম্বারটা দেখো, বলছে জিএনপি এর পূর্ণরূপ কি? আনসার করতে হবে দ্রুত। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস নমিনাল প্রোডাক্ট, গ্রস নেট প্রোডাক্ট, গ্রস ন্যাচারাল প্রোডাক্ট। আনসার করো কোনটা হবে সবাই। 2 নাম্বার আনসার করতে হবে, আমরা 1 নাম্বার করে ফেলেছি, 2 নাম্বার আনসার করবো সবাই। আমাদের সাথে রয়েছে জাকারিয়া আহমেদ আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়ায়। এরশাদ হোসেন আছে, আচ্ছা 1 বলছে উত্তর। আর আমাদের সাথে রয়েছে অপূর্বা দাস, বলছে 1 হবে। প্রিয়া, আচ্ছা এটা 1 নাম্বার বলছিল। প্রিয়া ইসলাম বলছে 2 এর 1 হবে। আচ্ছা, 2 নাম্বারে আনসার করতে হবে এখন। 2 নাম্বার, 1 নাম্বার শেষ, 1 নাম্বার হয়ে গিয়েছে, এখন 2 এর আনসার করতে হবে। 2 এর আনসার করো সবাই, একসাথে সবাই 2 এর আনসার করো দেখি। জানাতুল মাওয়া আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ইতু চৌধুরী আছে, 2 এর 1 বলছে। হ্যাঁ, আমরা বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, তুফাজ্জল হোসেন সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। অর্ণব রয়েছে, 2 এর ক বলছে। হ্যাঁ, আনসার হচ্ছে আমরা জিএনপি, এটাকে আমরা বলবো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কেমন? এই চ্যাপ্টারে 3টা জিনিস আছে, এই চ্যাপ্টারে 3টা জিনিস মনে রাখবে। একটা হচ্ছে এটাকে আমরা বলে থাকি এভাবে করে, দেখো এটা হচ্ছে জিএনআই, বুঝছো? আরটা ছিল এনএনআই, 6টা জিনিস আছে আর কি, এনএনআই। আরটা ছিল জিএনপি, আরটা হচ্ছে এনএনপি, ঠিক আছে? তারপর হচ্ছে জিডিপি, তারপর হচ্ছে এনডিপি। কেমন? এনডিপি। তো জিএনআই মানে হচ্ছে গ্রস, এই জি দ্বারা অলওয়েজ গ্রস বোঝাবে। কি বোঝাবে? গ্রস। এই সবগুলো জি দ্বারা গ্রস। আর এই এন দ্বারা ন্যাশনাল, আর ডি দ্বারা ডোমেস্টিক, আর আই দ্বারা ইনকাম, পি দ্বারা প্রোডাক্ট, পি দ্বারা প্রোডাক্ট। ওকে, আর এগুলোর ক্ষেত্রে কি, এগুলোর ক্ষেত্রে শুধু এই এনটা, বাকিগুলোতে ঠিক আছে। এন মানে হচ্ছে ন্যাশনাল, আই মানে ইনকাম, পি মানে প্রোডাক্ট, পি মানে প্রোডাক্ট, ডি মানে ডোমেস্টিক। আর এই এন মানে হচ্ছে প্রথম যেটা এন আছে, এই প্রথম করে এন দেখলে, এই দ্বিতীয় করে এন দেখলে সেটা ন্যাশনাল, আর প্রথম করে এন দেখলে মানে হচ্ছে নেট। ঠিক আছে? নেট ন্যাশনাল প্রোডাক্ট, সরি নেট ন্যাশনাল ইনকাম, নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, তাহলে আমরা আশা করি পারবো এগুলো সবগুলো। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেন। এটা আনসার হবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কি আনসার হবে বলো? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। যারা পরে দিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে, আমরা সবাই একটু ক্লাসে শেয়ার মেনশন করে দিব, যাতে তোমাদের বন্ধু বান্ধবরা সবাই যুক্ত হতে পারে। সো আমরা এটা হবে, আনসার হবে কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি সমান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলতে আয়ের উপর নির্ভরশীল ভোগ ব্যয়কে আমরা কি বলে থাকি? আয়ের উপর নির্ভরশীল ভোগ ব্যয়। আমরা জানি ভোগ ব্যয় 2 ধরনের হয়ে থাকে, তাই না? ভোগ ব্যয় কয় ধরনের হয়ে থাকে? আমাদের যে ভোগ ব্যয়, সে ভোগ ব্যয়টা 2 ধরনের হয়ে থাকে। একটাকে আমরা বলে থাকি স্বয়ংভূত ভোগ। কি বলে থাকি? স্বয়ংভূত, স্বয়ংভূত ভোগ, বুঝছো? আরটাকে আমরা বলি পরচিত ভোগ, পরচিত ভোগ, পরচিত ভোগ। তাহলে এখানের মধ্যে কোনটা হবে বলছে, ঠিক আছে? একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, আর হচ্ছে পরচিত ভোগ। মানে যেই ভোগটা আয়ের উপর ডিপেন্ড করে, নির্ভরশীল, আয়ের উপর নির্ভরশীল কোন ভোগটা? আশা করো দেখি কারা পারবে আনসার করতে হবে। আমরা কিন্তু যারা বেসিক ক্লাসগুলো করছো, আমাদের ইউটিউবে কিছু ক্লাস ছিল, সেগুলো আমি লাইভে নিয়েছি একবার কিছুদিন আগে। সেই লাইভ ক্লাসগুলো যারা করেছো বা যারা এগুলো করেছো তারা বুঝতে পারবা। তো এখানে হচ্ছে আমরা বলি যে আয়ের উপর যে তোমার ভোগ ব্যয়টা ডিপেন্ড করে, সেটাকে আমরা বলি পরচিত ভোগ। আর স্বয়ংভূত ভোগ কি? যেই ভোগটা আয়ের উপর ডিপেন্ড করে না, নির্ভর করে না। আয় যেমনই হোক, যেই ভোগটা আমাদের করতে হয় সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। যেমন তোমার খাবার দাবার বাবদ, তোমার থাকা বাবদ, এগুলো যে খরচগুলো হয় সেগুলো আমরা বলি স্বয়ংভূত ভোগ। আর পরিচিত ভোগ কোনটা? যেটা হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আমরা যেটা করি এক্সট্রা, মানে যেটা আসলে করার দরকার নেই। যেমন আমি যদি বলি 2টা কাপড় তোমার জন্য, মনে করো 2 সেট কাপড় তোমার জন্য পর্যাপ্ত, সেটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। তোমার একদম টাকা পয়সা না থাকলে, ইনকাম না থাকলে তোমাকে ওই 2 জোড়া কাপড় তোমাকে লাগবে।
কিন্তু আমি যদি বলি 2 জোড়ার পরে যে কাপড়গুলো তুমি কিনো সেগুলো সবগুলো পরচিত ভোগ, সেগুলো যার ইনকাম যত বেশি তত বেশি কিনে মানুষ, যার ইনকাম যত কম সে তত কম কিনে, এটাকে আমরা পরচিত ভোগ বলি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আনসার হবে এখানে পরচিত ভোগ। আনসার কি হবে বলো? যে ভোগ আয়ের উপর নির্ভর করে তাকে আমরা বলবো পরচিত ভোগ। তো এটা গেল, এটা হচ্ছে 3 নাম্বার। চলে আসি আমরা 4 নাম্বারে। 4 নাম্বার বলছে যে কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, দেশের নাগরিকগণ দেশের অভ্যন্তর ও দেশের বাহিরে যত চূড়ান্ত দ্রব্য করে, দেশের অভ্যন্তর এবং দেশের বাহিরে বলছে, দেশের নাগরিকগণ বলছে, কেমন, যত চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা কি বলে থাকি? এ বলছে জিএনআই, জিডিপি, এনএনপি, সরি এনআরআই এবং এনডিপি। কোনটা হবে আনসার? তো এখানে আমি বলি এই সংজ্ঞাটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে এখানে তুমি জিএনপি যদি থাকে সেটা আনসার করতে পারবা। এটা 1 নাম্বার অপশন, এটা তোমার হচ্ছে 1 নাম্বার অপশন, এটা থাকলে এটা আনসার করবা। এটা না থাকলে 2 নাম্বার আনসার করবা তুমি জিএনআই আনসার করবা। ক্লিয়ার? আর যদি এটার সাথে তোমার বলতো যে দেশের অভ্যন্তরে যে পণ্য উৎপাদন হচ্ছে তার সাথে তোমার যারা হচ্ছে যারা বাইরের দেশে আছে বাংলাদেশি মানুষ তাদের ইনকামটা যদি বাদ দিতে হয়, এবং যারা দেশের মধ্যে বাইরের দেশের মানুষ আছে অর্থাৎ বিদেশি বাংলাদেশে কাজ করতেছে তাদের ইনকাম যোগ করতে হয়, তখন তোমার জিডিপি হইতে পারে। কেমন? আর এনআই কেন হচ্ছে না? কারণ হচ্ছে এই এই জিনিসটা থেকে এখন যেটা জিএনআই পাচ্ছে এই জিনিস থেকে তোমার যদি কি বাদ দেয়, মানে আমি যদি বলি এনএনআই এর সূত্র কি হবে? এনএনআই এর সূত্র হচ্ছে জিএনআই থেকে তোমার সিসিএ, মানে যেটাকে আমরা বলি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, অথবা যেটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, অথবা আমরা বলে থাকি সেটাকে ডিসি, মানে ডেপ্রিসিয়েশন কস্ট যদি বাদ দিই যেটা পাবো সেটাকে আমরা বলে থাকি এনএনআই। তাহলে কি বলেছি আমি? তাহলে কি বলছি বলো? যে জিএনআই থেকে সিসি অবলিক ডিসি বাদ দিলে আমরা এনএনআই পাবো। ক্লিয়ার? তো সেজন্য আনসার এটা হবে না। আর এনডিপি তো হচ্ছে জিবি থেকে সিসি অবলিক ডিসি বাদ দিলে এনডিপি পাওয়া যায়। সিসি মানে হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা মূলধন সামগ্রিক ব্যবহারজনিত ব্যয়, আর ডিসি মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয় ব্যয়। ওকে, আমরা যে জিএনআই পাচ্ছি সেখান থেকে ওই জিএনআই পাওয়ার জন্য যে সম্পদগুলো আছে সেগুলো ব্যবহার করতেছি, সেই সম্পদগুলোর যদি অবচয় ব্যয়টা বাদ দিই, অবচয় ব্যয় বলতে বোঝানো হয় ব্যবহারজনিত ব্যয়। মনে করো আমি একটা এই যে স্মার্ট বোর্ড, যে বোর্ডে তোমাদেরকে পড়াচ্ছি, এটা আমি মনে করো 5 বছর জন্য কিনেছি। 5 বছর বলতে বোঝাচ্ছি এটা দিয়ে আমি 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 এটা দিয়ে মানে এক্সাম্পশন করতেছি আমি এটা 5 বছর আমি ইউজ করতে পারবো, এটা আমি ধারণা করতেছি 5 বছর। তাহলে আমি 5 লক্ষ টাকা দিয়ে মনে করে নিয়ে যাচ্ছি। তাহলে প্রতি বছর কিন্তু কয়েক লক্ষ টাকা আমার কি হয়ে যাবে, এই জিনিসটার মূল্য বা এই জিনিসটা আমাকে খরচ হিসেবে দেখাতে হবে, যেটা আমরা ডেপ্রিসিয়েশন কস্ট, মানে ব্যবহার করতেছি 1 বছর, এটা 1 লক্ষ টাকা মূল্য কমে গেছে, এবার চিন্তা করতে হবে, এটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন কস্ট। ওকে, তাহলে এটা আনসার কি হবে বলো? জিএনআই হবে আনসার। ওকে ফাইন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। এর পরবর্তী কোশ্চেন বলছে, দেখো 5 নাম্বার বলছে এখানে সি সমান 50 + 0.75 ওয়াই হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতা কত হবে? এখানে প্রান্তিক ভোগ প্রবণতা বলেন, আমরা যদি দুইটা টার্ম আছে, একটা হচ্ছে এমপিসি, মার্জিনাল প্রপেনসিটি টু সেভিং, আরটা আছে যে এমপিএস। তো এমপিসি মানে কি? এমপিসি মানে হচ্ছে আমি যদি বলি একটা এই যে এখানে একটা ভোগ সমীকরণ আছে, এই ভোগ সমীকরণে এমপিসিটা কত, যেমন এখানে আছে সি সমান সি মানে হচ্ছে ভোগ বাই সি সমান মনে করো যে 50 + 0.75 ওয়াই আছে। তো এটা একটা স্বল্পকালীন ভোগ আবেগক। এখানের মধ্যে আমি যদি বলি এইখানের মধ্যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের মধ্যে এমপিসি কোনটা? আনসার হচ্ছে যেটা ওয়াই এর সাথে গুণাকার আছে এটাকে আমরা বলি এমপিসি। কেমন? ঠিক আছে, তো এমপিসি হচ্ছে 0.75। তাহলে এমপিএস কত হবে? এখন তোমাকে বুঝতে হবে এমপিএস বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এমপিএস মানে বোঝানো হয়, আমি যদি বলি যে এমপিসি মানে এমপিসি বলতে বোঝাচ্ছি মার্জিনাল প্রপেনসিটি টু সেভিংস অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা, সেটার সাথে তুমি যদি এমপিএস যোগ করো মানে প্রান্তিক সঞ্চয় প্রবণতা যদি তুমি যোগ করো, ভোগ প্রবণতার সাথে সঞ্চয় প্রবণতা তুমি যদি যোগ করো, এমপিসি আর এমপিএস যদি তুমি যোগ করো, এই দুইটা যোগফল অলওয়েজ 1 আসবে। 1 বলতে 100% কে বোঝানো হচ্ছে। যেমন আমি যদি বলি এখানে 0.75 দ্বারা বোঝানো হচ্ছে এমপিসি, 0.75 দ্বারা বোঝানো হচ্ছে যে কারো ইনকাম যদি 100 টাকা হয় তার 75 টাকা সে ভোগ ব্যয় করে। আবার শোনো আমার কথা, এখানে ইনকাম যদি 100 টাকা হয় কারো, তার 75 টাকা তার ভোগ ব্যয় বাড়বে। কত টাকা বাড়বে বলো? 75 টাকা ভোগ ব্যয় বাড়বে। তার মানে 100 টাকায় সে 75 টাকা ভোগ ব্যয় করবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি তার ইনকাম 100 টাকা, তাহলে সেখান থেকে সে যদি 75 টাকা ভোগ ব্যয় করে ফেলে, ভোগ যদি করে, তাহলে সে সঞ্চয় কত করে? তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি 100 টাকা ইনকাম করো, তুমি সেখান থেকে 100 টাকার মধ্যে 75 টাকা ভোগ করে ফেলো, তো তোমার কাছে হাতে কত থাকবে, সঞ্চয় কত থাকবে?
আনসার হচ্ছে তোমার কাছে সঞ্চয় থাকবে 25 টাকা, তাই না? 25 টাকা, এটা হচ্ছে সঞ্চয়, এটাকে আমরা কি বলবো? সঞ্চয় বলবো, তাই তো? এটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি যে তোমার এমপিসি আর এমপিএস দুটো মিলে 100 হয় বলতে 100% বোঝায়। তো আমি যদি বলি 0.75 যদি এমপিসি হয়, তাহলে এমপিএস এর মান হবে, এটা আমি করে দেখাই তোমাদেরকে। এটা সঞ্চয় সমীকরণ বের করলে এরকম হবে যে আগে যেটা ছিল এই ভোগ সমীকরণ থেকে সঞ্চয় সমীকরণ বের করলে এই জিনিসটা তোমার মাইনাস হয়ে যাবে, -50 হবে, যেটা এখানে স্বর্ণবোধক থাকে সেটা সঞ্চয় হচ্ছে, স্বর্ণবোধক সঞ্চয় হবে ঋণাত্মকে। এখানে প্লাস আগের মতোই থাকবে। 1 থেকে এই 0.75 বাদ দিবা, কারণ আমি যদি বলি এখান থেকে এই জিনিসটা এই দুটাই মিলে যদি 1 হয়, তাহলে তোমার যদি এমপিসি মান দেওয়া থাকে তাহলে 1 থেকে এমপিসি মান দিলে এমপিএস এর মান পাওয়া যাবে, তাই না? অথবা তুমি লিখতে পারো যে এমপিএস সমান যে 1 মাইনাস এই এমপিসিটা ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে সেটা মাইনাস হয়ে যাবে এমপিসি। তাহলে তুমি 1 থেকে এমপিসি এর মানটা বাদ দাও, তাহলে কত হয়? 1 থেকে 0.75 তুমি যদি বাদ দাও তাহলে আনসার হবে 0.25 ওয়াই হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি, যে আমাদের সঞ্চয় সমীকরণ। তাহলে এখানে এমপিএস কত? এমপিএস হচ্ছে 0.25। তার মানে আমি কি বলছিলাম যে 0.75 যোগ 0.25 টোটাল কত হয়েছে বলতো? 1 হয়েছে। এই যে 1 হবে, এটা অলওয়েজ হবে 1, অর্থাৎ এমপিসি এবং এমপিএস এই দুইটার মান অবশ্যই কি আসবে? সবসময় অবশ্যই আসবে, সবসময় 1 আসবে। কথা বলতো 1 আসবে, মনে থাকবে। কি বুঝছি আমরা? তাহলে এমপিসি এবং এমপিএস এটার মান কত আসবে? 1 আসবে অলওয়েজ। এমপিসি এমপিএস এর মান 1 আসবে, সেজন্য তোমার যে এমপিএস এর মান যদি দেওয়া থাকে তুমি এমপিসি মান দেওয়া থাকলে এমপিএস বের করতে হলে 1 থেকে এই 0.75 টা বাদ দিবা, তাহলে আনসার হচ্ছে 0.25 হবে। আর যদি কোনো ক্ষেত্রে যদি এটা দেওয়া থাকে তাহলে যে কোনো একটা মান দেওয়া আছে, মনে করো তোমাকে দিচ্ছে এমপিসি, এমপিএস দেওয়া আছে, মনে করো এমপিএস দেওয়া আছে তোমার হচ্ছে 0.35 মনে করো। তো তোমাকে বললো এই ক্ষেত্রে এমপিসি মান কত হবে? এমপিসি মান কত হবে? দেখে আনসার কত সবাই? কমেন্ট বক্সে আনসার করো, কমেন্ট বক্সে আনসার করতে হবে। কিরে পোলাপান কম কেন এত? হ্যাঁ, এত কম মানুষজন হলে কেমন হবে? তোমরা কি শেয়ার মেনশন করতেছো না? 100 জন আসছো, কিন্তু দেখি যে ক্লাস শেষ করে দেখি যে 50টা শেয়ার করছে, 40টা শেয়ার করছে মানুষজনে। ভাই আরেকবার বলেন, দেখো আমি আবার বলতেছি, এমপিএস এর মান যদি 35 হয় তাহলে এমপিসির মান কত হবে? তাহলে এমপিএস এবং এমপিসি দুইটা মিলে 1 হয়, তাহলে 1 থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে পরেরটা পাবা, বলো কত হবে? পরেরটা হচ্ছে 0.65, হ্যাঁ 0.65, এটা হচ্ছে আমাদের এমপিসির মান হবে। তাহলে আমাদের কোশ্চেন আনসার করে ফেলা এবার কোশ্চেন আনসার করো, আমি তো বেসিক বলে দিলাম। এবার কোশ্চেন আনসার করে, এবার কোশ্চেন আনসার কি হবে যে সি সমান 0.50 প্লাস 0.75 বয় হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতা কত হবে, মানে এমপিএস কত হবে? এটা হচ্ছে এমপিসি। এমপিসি এই সি তো আছে, তো সেজন্য এটা এমপিসি। তো এমপিসি যদি 0.7 হয়, 1 থেকে 0.7টা বাদ দাও, 0.7 তুমি যদি বাদ দাও তাহলে আনসার বের হবে, আনসার হচ্ছে 0.25, এটা হচ্ছে আনসার, তাই না? তো আনসার হচ্ছে 0.25 হচ্ছে এমপিএস হবে। ওকে, চলে আসি আমরা পরবর্তী আনসারে। তাহলে এটা গেল, আশা করি এটা পারবো। ওকে, 0.25। এরপরে চলে আসি আমরা পরবর্তী 6 নম্বর কোয়েশ্চেনে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। বলা হচ্ছে সি এর মান দেওয়া আছে, সি মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার, আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বা বিনিয়োগ ব্যয়, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দেওয়া আছে 2000। তো বলছে ওয়াই এর মান কত? বলছে ওয়াই এর মান কত হবে? ওয়াই মানে হচ্ছে জাতীয় আয় কত হবে। তো তোমাকে মনে রাখতে হবে জাতীয় আয় সূত্র হচ্ছে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা হচ্ছে 4 খাত বিশিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে, 4টা খাত সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, 4 খাত বিশিষ্ট অর্থক্ষেত্রে ওয়াই সমান এটা। আর যদি 3 খাত হয় তাহলে হবে সি প্লাস আই প্লাস জি। আর যদি 2 খাত হয় তাহলে হবে ওয়াই সমান সি প্লাস আই হবে। কেমন? ঠিক আছে, তো এখানে আমাদের কয়টা আনসার দিচ্ছে, মান দিচ্ছে? 1টা 2টা 3টা। তার মানে এখানে আমরা 2 নাম্বার সূত্র ইউজ করলে হবে, এই 2 নাম্বারটা। তাহলে এখানে আমরা ওয়াই এর মান বের করি, ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি হবে, এটা হবে আর কি। তাহলে এখানে সি এর মান কত আছে? 5000, এবং হচ্ছে আই এর মান কত আছে? আই এর মান হচ্ছে 4000, এবং হচ্ছে এই যে এটা ইউজ করতেছি আমরা এটা, এবং হচ্ছে সেখানে জি এর মান আছে 2000। তাহলে 2000 আমরা যোগ করে দিব, তাহলে আনসার কত হয়? 5000 4000 2000 করলে 6000 6000 5 11000। আনসার কত হবে তাহলে? আনসার হবে 4 নাম্বারটা, তাই তো? অর্থাৎ সি প্লাস আই প্লাস জি যোগ করলে আমরা কি পাবো? 11000 পাবো। তোমরা একটু ক্লাস শেয়ার মেনশন করে দিও, কেমন? যারা আছো ক্লাসে একটু শেয়ার মেনশন করে দিও। তো এটা কি তোমাদের তো একটা টার্গেট দিলাম, তোমরা তো টার্গেটে ফিল আপ করতে পারতেছো না, উল্টা আরো কমে গেছো।
আনসার কত হবে? 11,000 হবে। চলে আসি আমরা এর পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, পরবর্তী বিষয়টা হচ্ছে কোশ্চেনে যাচ্ছি আমরা। তো যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের জন্য শুরু হতে যাচ্ছে পড়ালেখার পক্ষ থেকে র্যাপিড ব্যাচ। এটা হচ্ছে একদম ফাইনাল রিভিশন ব্যাচ। এখানে শুধু রিভিশন হবে না, তোমাদের জন্য একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত সবকিছু পড়াবো। ব্যবসা শিক্ষা মানবিকের সব সাবজেক্ট তোমরা এই কোর্সে পাবা, কেমন? তো এই কোর্সের আমরা প্রি রেজিস্ট্রেশন নিচ্ছি বা প্রি অর্ডার নিচ্ছি। যারা যারা প্রি অর্ডার করবা তারা কিন্তু এই কোর্সে সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবা। তো আমাদের এই ভিডিওর উপরে ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, তোমরা উপরে গেলেই পাবা। সেই লিংকে গিয়ে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলো। দেন তোমরা হচ্ছে আমাদের সেই কোর্সে যখন কোর্সে লঞ্চ হবে, সামনে লঞ্চ হবে, তখন তোমরা এই কোর্সে সর্বোচ্চ ডিসকাউন্টে তোমরা ভর্তি হতে পারবা। তোমাদের মতো ডিসকাউন্ট অন্য কেউ পাবে না, কেমন? কারণ তোমরা আগে করবা, মানে প্রি বুক তুমি করে রাখতেছো যে না আমি কোর্সটা কিনবো এরকম জন্য, ঠিক আছে? আর প্রি বুক করলে যে কোর্স কিনতে হবে এমন না, তুমি তোমার যদি ইচ্ছে করে পরে তখন কিনতে পারবা, কোনো সমস্যা নাই। তবে তুমি ডিসকাউন্টটা পাবা তুমি যদি প্রি বুকিং করে থাকো। কিভাবে শেয়ার করবো? এই যে নিচে একটা শেয়ার বাটন আছে, এটা ক্লিক করো, ক্লিক করে পোস্ট করে দাও, হয়ে যাবে। আচ্ছা, আমরা 7 নাম্বার এমসিকিউ তে চলে আসি। 7 নাম্বার এমসিকিউ একটু বোঝার চেষ্টা করি। এখানে একটা আমাদের ভারসাম্যের কি দেওয়া আছে? আমাদের একটা ভারসাম্যের একটা চিত্র দেওয়া আছে। এখানে ভারসাম্যটা হচ্ছে আমাদের আই সমান এস এর মাধ্যমে যে ভারসাম্য হয়, মানে ইনভেস্টমেন্ট এবং সেভিংস এর মাধ্যমে যে ভারসাম্য হয়, সেই ভারসাম্যটাই এখানে দেওয়া হয়েছে। ভারসাম্যটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে আই সমান এস এর মাধ্যমে, একটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, আর একটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই এর মাধ্যমে কিন্তু ভারসাম্য হতে পারে। তো এটা ধরা নেই, আমাদের বলছে আই সমান এস একটা। তো আমাদের এখানে বলছে উদ্দীপক আলোকে ভারসাম্য জাতীয় আয় কত বলছে। এখানের মধ্যে ভারসাম্য জাতীয় আয় কত দেখে আগে তোমরা চেষ্টা করো। এখানে ভারসাম্য জাতীয় আয় কত সেটা চেষ্টা করবা। শুভ রাম আছে ভাইয়া, র্যাপিড ব্যাচে মনোবিজ্ঞান পড়ানো হবে না? আমি একটু বলি তোমাদের, আমাদের গ্রুপে সাবজেক্টগুলো একটু বলি। আমাদের ব্যবসা শিক্ষা সব সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, আইসিটি, তারপর হচ্ছে তোমার ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট। আর মানবিকের ক্ষেত্রে তোমাদের যে বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্সটা আছে। ইকোনমিক্সের পাশাপাশি তোমাদের যে সাবজেক্ট আছে হচ্ছে পৌরনীতি, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ভূগোল এবং যুক্তিবিদ্যা, এগুলো আমরা পড়াই। হয়তো আর দুই একটা সাবজেক্ট নাই, যেমন মনোবিজ্ঞান বলতে পারো, তারপর হচ্ছে সমাজকর্ম, কৃষি শিক্ষা, কেমন? তো এগুলো হচ্ছে একদম খুব রেয়ার, খুব কম কলেজে আছে, যার কারণে আমরা এই সাবজেক্টগুলো টিচারও পাই না, এবং হচ্ছে এইগুলো সাবজেক্টগুলো আমরা পড়াতে পারি না। স্টুডেন্ট হয় কয়েকজন এই সাবজেক্টগুলোতে, কারণ বাংলাদেশে ওইরকম সাবজেক্ট একদম কম কলেজে আছে, সেজন্য। আচ্ছা, তাহলে আমাদের আনসার কি হবে? যে উদ্দীপক আলোকে তোমরা যারা এই সাবজেক্টগুলো আছে তারা তোমরা হচ্ছে বাসায় ওই সাবজেক্টগুলো প্রিপারেশন নিতে হবে আর কি। আমরা দরকার হলে তোমাদের কিছু গাইডলাইন দিতে পারি কেমন করবা না করবা, তবে এগুলো তোমাদের বাসায় পড়তে হবে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? যে উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় কত হবে? আনসার হচ্ছে যেখানে ভারসাম্য সেই, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু, এখানে আই বিন্দু, এখানে এস বিন্দু, আই এবং এস রেখা যেখানে মিলিত হয়েছে ই বিন্দু, সেখানে আমাদের ভারসাম্য জাতীয় আয় হবে। সেটা হচ্ছে 300 হবে। এটা হচ্ছে ভারসাম্য জাতীয়, এটা ওয়াইটা এখানে আমরা বসাই, আইটা বা জাতীয় আয়টা আমরা এখানে বসাই, ওয়াইটা ভূমি অক্ষে। তো সেটা হচ্ছে 300 হবে আনসার। এটা আনসার কি হবে? 300। অর্থাৎ এখানে যে আমাদের এস রেখা এবং আই রেখা এটা মিলিত হয়েছে ই বিন্দুতে, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। র্যাপিড ব্যাচে আমরা এখনো কোর্স ফি নির্ধারণ করিনি, আমরা তোমাদের কোর্স ফি অবশ্যই কম রাখবো এবং তোমরা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে তার উপরে। সো এটা আর কি। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। তাহলে এটা গেলে আনসার হচ্ছে 300 হবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন বলতে নিয়োগের পরিমাণ, মানে সরি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে 100 হলে, মানে বিনিয়োগ যেটা ছিল সেই বিনিয়োগের পরিমাণটা যদি বৃদ্ধি পেয়ে 100 হয়, অর্থাৎ আগে ছিল মনে করো 50, এখানে বিনিয়োগ, এটা ছিল সেভিংস, এখন এই বিনিয়োগটা বৃদ্ধি পেয়ে যদি 100 বরাবর হয়ে যায়, তাহলে বলছে ভারসাম্য জাতীয় কত হবে? তাহলে আগে ছিল 300, এটা ভারসাম্য বিন্দু ছিল। যখন এটা উপরে চলে যাবে ভারসাম্য বিন্দু চেয়েছে এফ বিন্দুতে চলে যাবে, অর্থাৎ তখন আমাদের ভারসাম্য জাতীয় এটা নিচে, মানে এখানে ডান দিকে শিফট করবে, অর্থাৎ আমাদের ভারসাম্য জাতীয় বেড়ে যাবে। তাহলে বেড়ে কত হলো? 500 হয়ে গেল। বেড়ে কত হবে? 500 হবে। ওকে, বুঝতে পারছি আমরা? তাহলে আনসার হচ্ছে 500 হবে। তো এটা আর কি আনসার 500। চলে আসি পরবর্তী কোশ্চেন আমরা। এরপরে কোশ্চেন হচ্ছে বলছে কোন উপাদানটি আবদ্ধ অর্থনীতিতে অনুপস্থিত, মানে আবদ্ধ অর্থনীতিতে কোনটা আমরা দেখতে পাই না। আচ্ছা, আমি তোমাদেরকে ওটা লিখে দেই না, তাই না? দেখো আমি এখানে বলছি যে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা হচ্ছে মুক্ত অর্থনীতি। এটা যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট থাকে সেটা হচ্ছে মুক্ত অর্থনীতি ক্ষেত্রে হয়ে থাকে।
এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, এম মানে হচ্ছে ইম্পোর্ট, মানে রপ্তানি আর আমদানি বিয়োগফল। তো আর যদি ওয়াই সমান লিখি সি প্লাস আই প্লাস জি, তিন ঘাত বিশিষ্ট অর্থনীতি, অথবা ওয়াই সমান লিখি যদি সি প্লাস আই দুই ঘাত বিশিষ্ট অর্থনীতি, এগুলোকে আমরা বলি বদ্ধ অর্থনীতি। কি বলি? বদ্ধ অর্থনীতি বলে থাকি, কেমন? আর আর এটা কি বলছি আমরা? এটাকে আমরা বলছি মুক্ত অর্থনীতি। কি অর্থনীতি বলো? মুক্ত অর্থনীতি বা উন্মুক্ত অর্থনীতি বলে থাকি। তো এই এক নাম্বারটা যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট থাকে সেটা হচ্ছে মুক্ত অর্থনীতি। সেখানে বলছে কোন উপাদানটি বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে অনুপস্থিত। বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটা থাকে না? এই যে এক্সপোর্ট ইম্পোর্টের পার্থক্য বা যেটাকে আমরা বলে থাকি এইটার বিয়োগফল, এই যে এক্স মাইনাস এম, এটাকে আমরা শর্টকাটে মানে বিয়োগফলটাকে আমরা বলতে পারি যে এক্সএন, অর্থাৎ এক্স মাইনাস এম কে আমরা কি বলতে পারি? এক্সএন বলতে পারি। এটার বিয়োগফলটাকে আমরা এক্সএন বলতে পারি। এক্সএন মানে নিট রপ্তানি বলা হয়। এক্স মানে হচ্ছে শুধু রপ্তানি, আর এক্সএন মানে হচ্ছে নিট রপ্তানি। এই যেখানে লিখছে এক্সএন, নিট রপ্তানি, অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা বলা হয় নিট রপ্তানি। ঠিক আছে? ওকে, তাহলে এটা গেলে আশা করি আমরা পারবো। এটা কি হবে তাহলে? এটা আনসার হচ্ছে নিট রপ্তানি থাকবে না, অনুপস্থিত থাকবে এখানে আর কি। ঠিক আছে? মুন্নি খাতুন আছে 9 বলছে, এরশাদ হোসেন আছে 9-1 বলছে। আনসার হচ্ছে 9-1 হবে। চলে আসি এর পরবর্তী কোশ্চেনে, দেখি কারা পারে আনসার। এটা আমি বলে দিব না, দেখে তোমরা আনসার করো। এখানে আনসার বলছে, এখানে প্রশ্ন বলছে নিচের কোন সমীকরণটি সঠিক বলছে। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ডি ইউনিটের পরীক্ষায়, ডি ইউনিটে এটা এসেছে। বলছে নিচের কোন সমীকরণটি সঠিক, এখানে কোন সমীকরণটা সঠিক বলছে। তো জাতীয় আয়ের কোন সমীকরণটা সঠিক তোমরা নিজের আনসার করো। আমি তোমাদেরকে বলে দিব না, এবার তোমরা নিজের চেষ্টা করো দেখি। এগারো নম্বরটা আনসার করতে হবে, সরি 10 নম্বরটা আনসার করতে হবে সবাইকে। 10-এর 1 বলতেছে দেখতে পাচ্ছি আমরা সিদরাতুল মুনতাহা। এরপর হচ্ছে 10-এর 3ও দেখতে পাচ্ছি। নাজনীন 10-এর 1 বলছে, দিয়া জান্নাত 10-এর 1 বলছে, শিলা চৌধুরী বলছে 10-এর 1, মায়া বলছে 10-এর 1 বলছে। হ্যাঁ, আমরা যদি দেখি যে এটা আসলে সঠিক কোনটা, আনসার হচ্ছে যে জাতীয় আয় আমরা যদি আয় পদ্ধতি ব্যবহার করি তাহলে আমরা লিখে থাকি যত ধরনের খাজনা আছে, অর্থাৎ এটা আসলে এভাবে আসে যে আমরা জানি উৎপাদন উপকরণ 4টি। উৎপাদন করার জন্য কোন একটা জিনিস 4টা জিনিসের প্রয়োজন হয়। একটাকে আমরা বলে থাকি ভূমি, কেমন? 2 নাম্বার হচ্ছে শ্রম, 3 নাম্বার হচ্ছে ভূমি, শ্রম, মূলধন। 3 নাম্বার হচ্ছে মূলধন, এবং 4 নাম্বার হচ্ছে সংগঠন, কেমন? তাহলে কি বলছি উৎপাদন উপকরণ কয়টি বলো? 4টি। 1 ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো এই ভূমির জন্য আমরা যে ইনকামটা পাই ভূমির মালিক সেটাকে আমরা বলি খাজনা। তো আয় পদ্ধতি ব্যবহার করলে এই যে উৎপাদন উপকরণগুলো আছে সেগুলো থেকে যে পারিশ্রমিক গুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বলি আয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক আয়, সেগুলো যোগফলকে আর কি, সামগ্রিক যোগফলকে। তো ভূমি থেকে খাজনা পাওয়া যায়, যত খাজনা আছে সেই খাজনার সাথে যত শ্রমের জন্য মজুরি দেওয়া হয়, মজুরি। তারপর হচ্ছে মূলধনের জন্য সুদ দেওয়া হয়, মূলধনের জন্য সুদ দেওয়া হয়। এরপর সংগঠনের জন্য দেওয়া হয় মুনাফা, কেমন? তাহলে ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ এবং সংগঠনের জন্য মুনাফা। এই 4টার যোগফল। একটা দেশে এই 4টা জিনিসের বাইরে কিন্তু মানুষের ইনকামের আর কোনো সোর্স নাই, যদি সে কোনো অবৈধ কোনো কি না করে, কাজ না করে, কেমন? তাহলে সেক্ষেত্রে এই 4টা জিনিসের যোগফলকে আমরা সামগ্রিক আয় বলতে পারি আয়ের দিক থেকে, আয় পদ্ধতির মাধ্যমে। তাহলে সেটা হচ্ছে, তাহলে 1 নম্বর খাজনা, তারপর হচ্ছে এখানে সুদ আছে, মজুরি আছে, মুনাফা আছে। হ্যাঁ, তাহলে এটা আনসার ঠিক আছে। আর এটা কি বলছে? শুধুমাত্র জাতীয় আয় সমান, এখানে সমান হবে খাজনা, সুদ, মজুরি, কর। এটা হবে না, কর হবে না, কেমন? এবং এখানে যোগ করে মনে হয়। তারপর হচ্ছে জাতীয় আয় হচ্ছে সরকারি ব্যয় এবং সুদ, মজুরি। এটা হবে না, জাতীয় ব্যয় বলছে, সেজন্য এটা আয় পদ্ধতির মাধ্যমে আমরা করতেছি। জাতীয় আয় সমান খাজনা, সুদ, মজুরি। এটা এখানে মজুরি লিখছে, পেনশন লিখছে, এটা হবে না, কেমন? সুদ, মজুরি, পেনশন এগুলো হবে না। তার আনসার হবে কোনটা? আনসার হবে 1 নাম্বারটা। ক্লিয়ার? তাহলে উৎপাদন উপকরণ কয়টি বলো? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সেগুলোর পারিশ্রমিক কি? ভূমির জন্য আমরা ভূমি মালিককে খাজনা দিই, শ্রম দিলে যে তাকে আমরা মজুরি দিই, যে আমাকে মূলধন দিবে তাকে আমরা মূলধনের জন্য সুদ দিব, যে আমার ব্যবসাটা সংগঠিত করতে দিবে তাকে আমাকে আমার ব্যবসার একটা কি দিব? মুনাফার অংশ দিব। সংগঠনের পারিশ্রমিক হচ্ছে মুনাফা। ওকে, ফাইন। আমরা চলে আসি এর পরবর্তী কোয়েশ্চেনে। তার হচ্ছে 1 নাম্বার হবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন বলছে, ভালো করে খেয়াল করবো এই কোয়েশ্চেনটা, 11 নম্বর কোয়েশ্চেনটা বলছে এখানে 2016 সনে
এই বিদেশের অর্থনৈতিক সম্পর্কিত বিভিন্ন তথ্য নিচে দেওয়া হলো, যেমন এই দেশ এবং বিদেশের তথ্য দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কোয়েশ্চেনটা একটু কি বলছে আমরা একটু দেখি। কোয়েশ্চেন বলছে যে এবি এই দুইটা দেশের জিএনপি যথাক্রমে কত হবে। তো জিএনপি মানে কি? জিএনপি মানে হচ্ছে একটু আগে আমরা লিখেছি যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা হচ্ছে জিএনপি সূত্র। কেমন? তো জিএনপি আমরা যদি এখানে বের করি, তাহলে এখানে এ দেশে যদি বের করি তাহলে সি প্লাস আই প্লাস জি, তাহলে সি আই জি আছে, এক্স এম এর মানও আছে, তাহলে এগুলো সব যোগ করে দাও। 1000, 1500, 1800, 2000, তাহলে আনসার হবে প্রথমটা। তাহলে এ দেশের জন্য হবে 2000, তাহলে এখানে 2000 কোনটা আছে? তাহলে এই দুটো যে কোনো একটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, তারপর 2 নম্বর কি বলছে দেখো। 2 নম্বর বলছে এখানে বলছে এটা সি আই জি এক্স এম, এক্স এমটা মাইনাস আছে, তাহলে এগুলো সব যোগ করে আগে 1200, 700 যোগ করলে হবে 12 এর সাথে যোগ করলে হবে 19, 19 আর 3 হবে 22, 22 থেকে 200 এটা বাদ যাবে, কারণ হচ্ছে এই এক্স এম ভ্যালু নেগেটিভ আসছে। নেগেটিভ আসলে এটা নেগেটিভ মান বসলে এটা মাইনাস হয়ে যাবে, চলে যাবে আর কি, বিয়োগ। তো আনসার হবে এটা 2000, তাহলে আনসার হবে কোন? দুইটা 2000 হবে, তাহলে আনসার হবে 2। ঠিক আছে না? আনসার কোনটা হবে? 2 হবে, দুইটা 2000 হবে। সি হয় না, 2 হবে, যে 2 2 এটা হবে। এটা এখানের মধ্যে এটা 1200, 700, 300 এটা বিয়োগ যাবে, বিয়োগ চলে যাবে। 11 2 হবে, 3 না। 3 কেন বলতেছো তোমরা? 3 তো এখানে তুমি 1200, 700, 300 যোগ করলে কত হয় বলো? 12 এর সাথে 19, 3 যোগ করলে 22, 22 থেকে 200 বাদ দাও। 22 থেকে 200 বাদ দিলে কত হবে? 22 থেকে 200 বাদ দিলে 2000 হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। ওকে ফাইন। তো এটা গেল, তাহলে আনসার হচ্ছে 2000, 2000 এটা হবে। চলে আসি পরবর্তী কোশ্চেনে। সেম আমাদের উদ্দীপক আছে, উদ্দীপক থেকে এখানে প্রশ্ন করছে দুইটি দেশের ক্ষেত্রে, এই দুইটা দেশের ক্ষেত্রে কি কি বলছে? বলছে অর্থনৈতিক অবস্থা একই রকম। হ্যাঁ, আমাদের যেহেতু জিএনপি দুটাই সেম, জিএনপি দুটাই সেম, এটা আমরা আপাতত সঠিক ধরতে পারি, এটা আপাতত সঠিক। তবে এটা পরে চিন্তা করব, এরপর ওগুলো আগে দেখি। বলতে এটা এটা ভুলও হইতে পারে, আবার একই অর্থনৈতিক অবস্থা সেম নাও হইতে পারে। জিএনপি অংশ বিষয় হলো জিডিপিটাও দেখতে হয়, কেমন, সেটার উপর ডিপেন্ড করে আমাকে ফলাফল নিতে হবে, কিন্তু এখানে তো জিডিপি নাই। তো জিএনপি উপর ভিত্তি করে আমরা বলতে পারি হ্যাঁ দুইটাই সঠিক, তবে এখন আমরা আনসার নিচ্ছি না। 2 নম্বর বলছে বিদেশের আর্থিক অবস্থা এই দেশের চেয়ে ভালো। বিদেশে আর্থিক অবস্থা বলতে এই দেশের চেয়ে ভালো। কেমনে বুঝবো বিদেশের আর্থিক অবস্থা এই দেশের চেয়ে ভালো? এখানে তো দুইটাই সমান আছে, তো এটা তো বলা যায় না, কেমন। তারপর আবার বিদেশে আর্থিক অবস্থা ভালো কেমন হবে? এখানে একটা ঋণাত্মক জিনিস আছে, কেমন, এটা ভালো বলা যাবে না, আবার খারাপ বলা যাবে না। আবার চলে আসি 3 নাম্বারটা, এটা দেখি আমরা, এটা একটু দেখে আনসার করি। বলছে বিদেশের রপ্তানি আমদানির চেয়ে কম। হ্যাঁ, বিদেশের যে রপ্তানি সেটা আমদানির চেয়ে কম, হ্যাঁ এটা সত্যি কথা। বিদেশের রপ্তানি আমদানির চেয়ে কম, এটা ঋণাত্মক আসছে। আমদানি বলতে বোঝানো হয় এম কে, মানে ইম্পোর্ট, এক্স মানে হচ্ছে এক্সপোর্ট। তো ইম্পোর্ট এক্সপোর্ট কম হয়েছে, ইম্পোর্ট বেশি হয়েছে বিদায় এটা আনসারটা কি হয়েছে? নেগেটিভ আসছে। অর্থাৎ রপ্তানি কম, আমদানি কি হয়েছে? মানে দেশের রপ্তানি আমদানির চেয়ে কম, মানে রপ্তানি কি হয়েছে? কম হয়েছে আমদানির তুলনায়। দ্যাট মিনস এখানে আমাদের এটা আমদানি বেশি হয়েছে রপ্তানির তুলনায়, যার কারণে এটা মাইনাস চলে আসছে। এটা রাইট আনসার, এটা ঠিক আছে। আর এটার সাথে আমরা সঠিক করে নিতে পারি যে এটার সাথে কোনটা রাইট নিতে পারি, কারণ এখানে তো আমাদের বহুপদী। আনসার হচ্ছে এখানে এটা আমরা সর্বোচ্চ যুক্তি বলতে পারি যে অর্থনৈতিক অবস্থা একই রকম, কারণ জিএনপি দুইটা কি সেম ছিল। তাছাড়া এটা বলতে পারি আমরা, কেমন, 2 নাম্বারটা বলতে পারি, সরি 1 নাম্বার বলতে পারি, 1 ও 3 বলতে পারি, তাই না? তাহলে এখানে আনসার কত হবে বলো? হ্যাঁ, এখানে আনসার হবে 1 ও কত হবে? 1 ও 3 হবে। ওকে, সো আনসার হচ্ছে 1 ও 3, এটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে যারা তোমরা 26-এর শিক্ষার্থী আছো, তোমাদের হচ্ছে আমাদের এই ব্যাচটা শুরু হয়ে আছে, একদম রিসেন্টলি শুরু হয়ে আছে, জাস্ট 3টা ক্লাস হয়েছে। তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, ভর্তি হতে পারবা পড়ালেখা পেজে মেসেজ দিয়ে, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার যোগাযোগ করে, লাস্টে 63 এই নাম্বার যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারবা। যেখানে আমরা ইকোনমিক্স ফার্স্ট ক্লাস নাম্বার 2টা পড়াচ্ছি, 26,000 শিক্ষার্থী আছো এই ক্লাস করছো, তোমরা অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারো এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, তো এই ব্যাচে আমরা ফার্স্ট ক্লাস আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আলোচনা করবো। ওকে, 3টা ক্লাস হয়ে আছে, সেই ক্লাসগুলো তুমি রেকর্ডেড পেয়ে যাবা। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন বলছে আয়ের পরিবর্তনে কোন সরি আনসার চলে আসছে আপনার ব্যাগে এত হালাল হবে কেন? দেখো কি বলছে যে আয়ের পরিবর্তনে কোন ধরনের বিনিয়োগের পরিবর্তন হয় না। দেখো ওই ভোগের মতোই আমরা বলছি স্বয়ংভূত ভোগ, যে ভোগটা আয়ের উপর ডিপেন্ড করে না, ঠিক সেম ভাবে যেই ভোগটা আয়ের উপর ডিপেন্ড করে সেটাকে পরিচিত ভোগ বলে। আর বিনিয়োগটা সেম, যেই বিনিয়োগটা আয়ের উপর ডিপেন্ড করে সেটা বলা হয় পরিচিত বিনিয়োগ, আর যেই বিনিয়োগটা আয়ের উপর ডিপেন্ড করে সেটা বলা হয় স্বয়ংভূত বিনিয়োগ। বিনিয়োগটা সেম ভোগের মতো। স্বয়ংভূত ভোগ মানে হচ্ছে যে ভোগটা আয়ের উপর ডিপেন্ড করে না,
আর যে বিনিয়োগটা আয়ের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে সহানুভূত বিনিয়োগ। তা আশা করতে হবে এখানে কোনটা, যে ধরনের বিনিয়োগটা আয়ের পরিবর্তনে কোন ধরনের বিনিয়োগের পরিবর্তন হয় না, তা হচ্ছে সহানুভূত বিনিয়োগ। ঠিক আছে, আনসার যেটা দেখা গেছিল, যাই হোক আমরা এটাকে রাইট আনসার ধরবো। ঠিক আছে, আনসার হচ্ছে 3 হবে। হ্যাঁ, আনসার 3। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। এটা তোমরা আনসার করো, দেখি তোমরা পারো কিনা দেখি তো আমি একটু। এখানে কি বলছে একটু দেখো। বলছে জনাব আয়ুব সাহেব আয় যখন 150 কোটি, তখন তার বিনিয়োগ হচ্ছে 75 কোটি টাকা। আয় বৃদ্ধি পেয়ে 300 কোটি টাকা হলেও বিনিয়োগ 300 কোটি টাকা হলে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে 150 হয়েছে। তার মানে আয় যখন ছিল 150, তখন তার বিনিয়োগ ছিল 75। আয় বেড়ে যখন 300 হয়েছে, তার বিনিয়োগটা বেড়েও 150 হয়েছে। তার মানে আয় বৃদ্ধির সাথে সাথে বিনিয়োগটা বৃদ্ধি পাইছে। তাহলে এখানে বলছে উদ্দীপকে কোন ধরনের বিনিয়োগের কথা বলা হয়েছে? সহানুভূত, পরিচিত, সাধারণ, সংযুক্ত, কোনটা হবে? নূর তামিম বলছে আমার একটু হেল্প লাগবে। কিসের হেল্প? আয়েশা যদি বলছে সত্যি আমি দেখি নাই, বিশ্বাস করি না তোমাকে আমি। নাই বলছে 14-2 হবে। আচ্ছা, ইটু বলছে 14-2 হবে। পারভেজ বলছে 14-2 হবে। রোমানা বলছে 14-2 হবে। ওকে ওকে ওকে, হ্যাঁ, এই যে আমরা বলছিলাম একটু আগেই কি বলেছি, আমরা বলেছি আশফিয়া বলছে 2 হবে, তৌহিদুল ইসলাম বলছে 2 হবে, রোমানা, তারপর হচ্ছে শিমুল ইসলাম বলছে 2 হবে। মাশাআল্লাহ, সবাই রাইট আনসার দিচ্ছে। তার আনসার হচ্ছে যে হ্যাঁ, আমাদের আনসার হবে যে পরিচিত এটা বিনিয়োগ হবে, কারণ ইনকাম বৃদ্ধির সাথে সাথে যে বিনিয়োগটা বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি পরিচিত বিনিয়োগ বলি। তো এটা গেল আনসার। তো আনসার হচ্ছে পরিচিত গেল। এরপরটা চলে আসে আমরা, এরপরটা বলছে 15 নাম্বারটা, যে একটি বদ্ধ অর্থনীতি, বদ্ধ মানে যেখানে আমদানি রপ্তানি হয় না, বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক আয়ের সরল সমীকরণ কোনটি, বা 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপের সূত্র কোনটি? তো একদম সিম্পল বিষয়, যে বদ্ধ অর্থনীতি মানে হচ্ছে আমরা যদি জাতীয় আয় বের করতে চাই, মানে ওয়াই সমান আমরা লিখতে পারি সি প্লাস আই প্লাস জি। এটা হচ্ছে বদ্ধ অর্থনীতির মধ্যে সব 3 খাত বিশিষ্ট অর্থনৈতিক খাতে জাতীয় আয় বের করার সূত্র, যেখানে এক্সটেন্ড থাকবে না। ওকে, তার আনসার কোনটা হবে? এখানে হবে সি প্লাস আই প্লাস জি হবে। একদম সিম্পল, সোজা না একদম? কোন নাম্বার একদম সহজ, সি প্লাস আই প্লাস জি হবে। আমরা তো পড়েছি, তাই তো? তাহলে আনসার হবে 15C। আনসার হবে 15 এর সি। আনসার কত হবে? 15 এর সি হবে। ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি এর পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। পরবর্তী কোশ্চেন বলছে যে 16 নাম্বার, রাকিব সাহেব মাসিক বেতন, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, চলো আমরা দেখি এটা। মাসিক বেতন বলছে 20,100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 46,900 টাকা হয়। ভোগের জন্য তার মাসিক খরচ 15,000 থেকে বৃদ্ধি পেয়ে 20,000 টাকা হয়েছে। তাহলে তার বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত বলছে, সঞ্চয় কত বলছে? তাহলে এখানে তোমরা আনসার করো, আমি বলবো না, তোমরা আনসার করো। বলো এখানে সঞ্চয় কত হবে? বর্তমানে সঞ্চয় বলছে মানে বর্তমানে তার আয় বৃদ্ধি অবস্থা, যখন আয় ছিল 20,000 থেকে বেড়ে 46 হয়েছে, এবং ভোগ হচ্ছে আগে ছিল 15, এখন সেটা বেড়ে হয়েছে 20,000 টাকা। তাহলে এখন তার বর্তমানে সঞ্চয়ের পরিমাণটা কত হবে? আনসার করো সবাই। আচ্ছা, সায়েম বলছে আপনি কোন জায়গা থেকে ক্লাস করেন? আমি চট্টগ্রাম থেকে, চকবাজার থেকে বলছি। ভাই অর্থনীতি এমসিকিউটা সলভ করতে হবে, বুঝি নাই। তানজিলা বলছে 16D হবে। তারপর বলছে রামিসা বলছে আমাদেরকে 16-4 হবে। আখি আমাদেরকে বলছে 16D হবে। শিরা বলছে 16-4 হবে। ওকে, আমাদেরকে সৌরভ বলছে আমাদেরকে 16-3 হবে। মারুফ বলছে 16-4 হবে। রুমানা আহমেদ বলছে 16-4 হবে। ইতু বলছে 4 হবে। আশফিয়া জান্নাত বলছে 4 হবে। শিমুল ইসলাম বলছে 4 হবে। যারা কমেন্ট করতেছে শুধু তারাই করতেছে, বাকিরা কিন্তু কমেন্ট করে না। দেখা যাচ্ছে যারা কমেন্ট করতেছে সবাই করতেছে, যেমন আমি একটা নাম অনেকবার পড়তেছি, কিন্তু যারা করতেছে না তারা করতেছেই না। ফৌজিয়া হুসাইন, সিদ্ধাতুল মুনতাহা, আচ্ছা সবাই 4 বলছে, 2ও বলছে দেখতে পাচ্ছি আমরা। সাইম 2 বলছে। আয়াত বলছে আমাদেরকে, আয়াত বলছে 4 হবে। আচ্ছা, তো আমি একটু বলি, সেটা হচ্ছে এখানে তার ইনকাম ছিল যখন 2,100, তখন তার কি ছিল? তার হচ্ছে ভোগ ছিল, তার ভোগ ছিল 15,000।
তো তার ইনকাম বেড়ে যখন কত হয়েছে 46,970 হয়েছে, তার ভোগ ব্যয় বেড়ে 20,000 হয়েছে, বুঝছো? তাহলে এখন বলছে বর্তমানে তার তাহলে সঞ্চয় কত, তাহলে এটা তার ইনকাম, হ্যাঁ এটা তার ইনকাম 46,970, তার ভোগ হচ্ছে 20,000, তাহলে এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিলে একদম সিম্পল 26,970 হবে আর কি আনসার। 26,970 এটা থেকে এটা বাদ দিলে 26,970 হবে আনসার। তারমিন বলছে আমাদেরকে, সরি হ্যাঁ তারমিন সুলতানা সাইমা বলছে আমার কমেন্ট, এই যে সাইমা তোমার কমেন্ট পড়ে দিলাম, তোমার কমেন্ট আগেও একবার পড়ছি মনে হয়। তামিম বলছে আমার অর্থনীতি এমসিকিউ তে সলভ করে দিতে হবে ফটিকছড়ি সরকারি কলেজ। আমার এমসিকিউ অর্থনীতি সলভ করে দিতে হবে ফটিকছড়ি সরকারি কলেজ, কি সলভ করে দিতে হবে তোমার কথা আমি বুঝিয়ে নাই। ফটিকছড়ি সরকারি কলেজের আমি এমসিকিউ কি সলভ করে দিব, কেমনে সলভ করে দিব? আয়েশা সিদ্দিক বলছে স্যার কয়টা এমসিকিউ সলভ করবে ইকোনমিক্স কুইজ প্রতিযোগিতায়? আমাদের কুইজ প্রতিযোগিতায় 100টা এমসিকিউ থাকবে, টোটাল 100টা এমসিকিউ থাকবে, 100 নাম্বারের উপর আমাদের পরীক্ষাটা হবে, নেগেটিভ মার্কিং সহ থাকবে। ওকে, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে 26,970, যারা বলছো তার আনসার ঠিক আছে। ইমন বলছে আমার কমেন্ট পড়ে না, এই যে ইমন তোমার কমেন্ট পড়ে দিলাম। আচ্ছা চলে আসি 17 নাম্বারটা আমরা একটু দেখি। তোমরা কমেন্ট বেশি বেশি করলে তখন না আমার চোখে পড়বে, কমেন্ট না করলে কেমনে পড়বে আমার চোখে? এখানে বলছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটি? স্বল্পকালীন ভোগ অপেক্ষক, ভোগ অপেক্ষকটা দুই ধরনের হয়, একটা স্বল্পকাল একটা দীর্ঘকাল। আনসার করার আগে তোমরা চেষ্টা করো, তারপর আমি বলতেছি এটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক কেমন হবে। তোমাদেরকে আমি যদিও বলেছিলাম একটা একটা জায়গা মনে হয় বলছি কোনটা স্বল্পকালীন। 15 নম্বরটা বুঝাই দিতে পারবে? 15 নম্বরটা বুঝাই দিলাম না? আমি তো প্রত্যেকটা বুঝাইছি, না বুঝাই নাই এমন তো আমি একটা কোয়েশ্চেন ছাড়ি নাই। 15 নম্বরটা তো বুঝাইছি, কয়বার বুঝাবো একটা জিনিস? দেখো দেখো, এটা না বুঝে গেছে, এটা তো তুমি ক্লাস করতে হবে, তুমি ক্লাস না করলে তো বুঝবা না এটা। সি প্লাস অ্যাভারেজ কেন হয়েছে সেটা তুমি ক্লাস করতে হবে, কেমন? এটা তো এখন বোঝানোর বিষয় না, এটা তো এখন বোঝাতে পারবো না, এটা এখন বোঝাতে গেলে অনেক সময় চলে যাবে, কেমন? আচ্ছা, তাহলে এখানে বলছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটি হবে, আনসার করো। 17 নাম্বার আনসার করতে হবে, আর কয়েকটা পড়বো আমরা, তারপর শেষ করে দিব ক্লাস ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই থাকো, ক্লাসে থাকো। টাইম কখন হবে, কয়টা কুইজ হবে, সবকিছু আমরা আগামী ক্লাসের পরের দিন, অর্থাৎ আমাদের যে কুইজ হবে তার আগের দিন আমরা একদম বিস্তারিত জানাই দিব, লাইভে এসে তোমাদেরকে জানাই দিব সবকিছু। ওকে, তৌহিদ ইসলাম বলছে 17/4 হবে, শিমুল ইসলাম বলছে 17/3 হবে, নাজনীন আমাদের সাথে রয়েছে 17/3 হবে বলছে। আচ্ছা আনসার হচ্ছে আমরা এটা মাথায় রাখবো যে সি সমান যদি এ প্লাস বি ওয়াই ফরম্যাটে থাকে তাহলে এটাকে আমরা বলি স্বল্পকালীন ভোগ অপেক্ষক, আর যদি বলা সি সমান শুধু বি ওয়াই ফরম্যাটে থাকে এটা হবে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। কেমন? একটা এক্সাম্পল নাও, যেমন ধর সি সমান লিখলাম যে 100 প্লাস 0.75 ওয়াই লিখলাম, এটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, আর দীর্ঘ হবে শুধু এরকম 0.75 ওয়াই, এরকম হবে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। কেমন? তার আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এখানের মধ্যে আনসার হবে যে এ প্লাস বি ওয়াই, তাহলে সি সমান এ প্লাস বি হবে এটা, তাই না? এই যে গ নাম্বারটা হবে। ওকে, এটা হচ্ছে আনসার। তা আমি যদি বলি এখানে একটা জিনিস শিখে ফেলি, এটা ভোগ অপেক্ষা স্বল্পকালীন, যদি বলি স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষাটা কি হবে? সঞ্চয়, সঞ্চয়টা হবে এরকম, এই জিনিসটা নেগেটিভ হবে। যেমন এখানে যদি সঞ্চয়টা আমি লিখি তাহলে সেটা হবে মাইনাস এ প্লাস বি ওয়াই। যেমন এখানে এক্সাম্পল লিখলে এই জিনিসটা যদি আমি সঞ্চয় সমীকরণ লিখি সরাসরি, এটা যদি সঞ্চয় হয় তাহলে হবে -100 প্লাস 0.75, তো এটা এমপিসি, তাহলে এমপিএস বের করতে হলে 1 থেকে এমপিসি বাদ দাও, তাহলে 1 থেকে 0.75 বাদ দিলে আনসার হবে 0.25 ওয়াই। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে এইটা আর এটা মনে রাখবা, সি এর ক্ষেত্রে কেমন আর এস এর ক্ষেত্রে কেমন। এস এর ক্ষেত্রে এটা হবে মাইনাস, এবং এটা থেকে এটা বিয়োগ করে যেটা থাকবে সেটা বিয়োগফল হবে এমপিএস এরটা। ক্লাস কখন? ক্লাস হচ্ছে আমাদের শনি সম্বুধ 7টা থেকে 8টা হচ্ছে, কেমন? শনি সম্বুধ 7টায় আমাদের ক্লাস শুরু হয়। ওকে, আগামী ক্লাস হবে এর পরবর্তী কি বারে? আজকে কি বার? আজকে কি বুধবার, এরপর তাহলে কি শনিবারে ক্লাস হবে আমাদের? হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাস হবে আমাদের শনিবারে। ওকে, তাহলে এটা গেল আনসার। তাহলে আনসার হবে হচ্ছে সি সমান এ প্লাস বি ওয়াই হবে, এটা আনসার। চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে বদ্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে? বদ্ধের মধ্যে কয়টি খাত থাকে? সর্বোচ্চ 3টা। একটু আগে আমরা লিখেছি, কি লিখেছিলাম? আমরা লিখছি যে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, 3টা থাকে, সর্বোচ্চ 3টা থাকে, তাই না? তাহলে বর্ধ অর্থনীতিতে সর্বোচ্চ 3টা, আর মুক্তর ক্ষেত্রে 4টা, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম থাকবে। পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা কোথায় হবে, কেমনে হবে? পরীক্ষা হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কেমন? সো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, পরীক্ষার লিঙ্ক। তোমরা যারা হচ্ছে আমাদের এই কন্টেস্টে অংশগ্রহণ করতে চাও কুইজে,
তারা হচ্ছে আমাদের উপরে এই ভিডিওর উপর একটা ক্যাপশনের মধ্যে একটা কি আছে, একটা রেজিস্ট্রেশনের লিংক আছে, অর্থাৎ হচ্ছে এমসিকিউ কুইজে তোমরা যারা হচ্ছে পার্টিসিপেট করতে চাচ্ছ তারা হচ্ছে উপরে একটা লিংক আছে, সেইখানে গিয়ে তুমি একটা ফর্ম ফিল আপ করলে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে, ওই গ্রুপে হচ্ছে সবকিছু দেওয়া হবে এবং সেখানে তোমাদের ক্লাসটা বা সেখানে তোমাদের এক্সামটা হবে। আচ্ছা গেল এটা, তাহলে আনসার হচ্ছে এখানে কত হবে, আনসার হচ্ছে 3। চলে আসি এরপর হচ্ছে তোমরা যারা 25-এর শিক্ষার্থী আছো যাদের শুধু ইকোনমিক্স এর প্রবলেম আছে, তোমরা এখানে অনেকে আছো তার ইকোনমিক্স বুঝতেছি না, এই যে এখন অনেকে বলতেছে স্যার আমাকে একটু এই নাম্বারটা বোঝাই দেন, এখন তুমি কেমনে বোঝাবো তোমাকে, এটা তো একটা ডিটেলস ক্লাস নিতে হবে। তো তোমরা যারা এরকম ডিটেলস ক্লাস চাচ্ছ বা তোমরা চাচ্ছ একদম বেসিক থেকে সবকিছু শেষ করবা, তোমাদের জন্য 25-এর জন্য হচ্ছে ইকোনমিক্স টার্গেট অ্যাপ্লাস ব্যাচ চলতেছে, চলমান আছে। এই ব্যাচে আমাদের হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাস শেষ হয়েছে, ফার্স্ট পেপারের ক্লাস চলতেছে। তো সেকেন্ড পেপারের ক্লাসগুলো তুমি রেকর্ডে সুন্দর করে সাজানো আছে, প্লে লিস্ট আকারে সেখান থেকে করতে পারবা, আর ফার্স্ট পেপারের ক্লাস আমার সাথে লাইভেই করতে পারবা, ঠিক আছে? তো যারা ক্লাস করছো তারা তো অবশ্যই জানো, ঠিক আছে, আমি কেমন ক্লাস নিচ্ছি, কেমন ক্লাস নিচ্ছি। ওকে, তাহলে আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে যে কোনটিতে বিদেশিদের আয় দেশে অবস্থানরত বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়। বলছে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হবে কোনটাতে, তোমাদের আমরা একটু আগে বলছিলাম জিএনআই বা জিএনপি, এগুলোতে যারা ন্যাশন আছে, আমাদের ন্যাশন বা আমাদের জাতির যারা আছে, এদের ন্যাশনাল ইনকাম, মানে আমাদের জাতির মধ্যে যারা আছে তাদের ইনকামটা যোগ হবে, সেটা দেশের ভিতরে করুক বা দেশের বাইরে করুক। আবার যারা দেশের ভিতরে বাইরের মানুষ আছে তাদের ইনকামটা কি যাবে, এখান থেকে বাদ যাবে এই ন্যাশনাল ইনকামের মধ্যে। কিন্তু আমি যদি বলি জিডিপি মানে ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, এই জিডিপির ক্ষেত্রে দেশের টেরিটরির মধ্যে বা দেশের সীমানার মধ্যে একটা সীমানা এখানে ফ্যাক্ট করে ডোমেস্টিক প্রোডাক্ট, এই সীমানার মধ্যে যে তোমার দ্রব্য ওগুলো উৎপাদন হবে সেটা দেশের মানুষ করুক বা দেশের বাইরে মানুষ করুক, বিদেশি মানুষ করুক, সেটা এখানে জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হয়। তাহলে আমাকে বলো তোমরা এখানে যে কোনটি বিদেশিদের আয়, মানে কোনটিতে বিদেশিদের আয় দেশে অবস্থানরত বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হবে, জিডিপি, এনডিপি, সরি জিএনপি, এনএনপি, এনআই, কোনটা হবে আনসার? না, এক্সাম হবে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং নবম এবং দশম অধ্যায় 6টা অধ্যায়ের উপর এক্সাম হবে, একসাথে 100 নাম্বার এক্সাম হবে, নেগেটিভ মার্কিং থাকবে, সবকিছু ডিটেলস আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষার আগের দিন, সেদিনে আমরা ডিটেলস আলোচনা করব তোমাদের কি হবে না হবে, তোমরা জাস্ট প্রিপারেশন নাও। 1 থেকে 1 2 3 4 এবং নবম এবং দশম অধ্যায় প্রথম পত্র ইকোনমিক্সের প্রথম পত্র 1 থেকে 4 এবং নবম এবং দশম অধ্যায় শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো। তাছাড়া হচ্ছে হ্যাঁ, এটাকে আমরা বলবো জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে, জিডিপি, কারণ একটু আগে বললাম যে জিডিপির মধ্যে আমাদের দেশের ভিতরে যে বাইরের দেশের মানুষের সাথে বিদেশি মানুষের সাথে তাদের ইনকামটা যোগ হবে জিডিপির মধ্যে, ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে, আনসার হচ্ছে জিডিপি। চলে আসি পরবর্তী কোশ্চেনে, 20 নম্বর কোশ্চেন বলছে বদ্ধ অর্থনীতি ক্ষেত্রে কোনটা রাইট। বলছে বদ্ধ অর্থনীতি ক্ষেত্রে জিএনপি এবং জিডিপি সমান হবে, এক্স মাইনাস এমন উপস্থিত, জিএনপি ছোট জিডিপি বড় হবে। দেখো বদ্ধ অর্থনীতি মানে হচ্ছে যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট থাকে না, এক্সপোর্ট ইম্পোর্ট থাকবে না, সেটাকে আমরা বলি বদ্ধ অর্থনীতি। এখানে মাথায় রাখবা এই এক্সপোর্ট ইম্পোর্টের কারণেই কিন্তু জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। যেমন এক্সপোর্ট ইম্পোর্টের যেটাকে আমরা বলি এক্সএনআরটি, এটার ভ্যালু যদি ধনাত্মক হয়, ধনাত্মক যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার যেটা হয় সেটা হচ্ছে আমাদের আনসার জিএনপিটা বড় হয়, জিএনপি বড় হয় জিডিপি এর তুলনায়। যদি এক্সপোর্ট ইম্পোর্টের মান ধনাত্মক হয়, জিএনপি বড় হবে জিডিপির তুলনায়। আবার এই এক্সপোর্ট ইম্পোর্টের মান যদি শূন্য হয়, এক্সপোর্ট ইম্পোর্ট যদি শূন্য হয়, মান যদি শূন্য হয় এক্সপোর্ট ইম্পোর্টের শূন্য, তাহলে কিন্তু আমাদের যেটা হবে সেটা হচ্ছে জিএনপি এবং জিডিপি কি হয় সমান হয়ে থাকে, বুঝছো? এক্সপোর্ট ইম্পোর্ট যদি কি হয় শূন্য হয়, জিএনপি এবং জিডিপি কি হবে সমান হবে, শূন্য মান তো শূন্য, বুঝতেছো, আর ধনাত্মক মান হচ্ছে পজিটিভ আর কি। আর এক্সটার্নাল ভ্যালু যদি নেগেটিভ হয়, এক্সটার্নাল যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক যদি হয়, তাহলে জিএনপি এটা ছোট হবে জিডিপি এর তুলনায়। তার মানে প্রবলেম হচ্ছে এটা নিয়ে, এই এক্সএন নিয়ে, এক্সএন পজিটিভ হলে জিএনপি বড় জিডিপি ছোট, এক্সএন যদি শূন্য হয় জিএনপি এবং জিডিপি সমান হয়। তাহলে কোনোটা যদি এক্সএন নাই থাকে, অর্থাৎ সি প্লাস আই প্লাস জি আছে, কোনো এক্সএন নাই, এক্সএন এর কোনো মানেই নাই, কারণ এখানে বলছে বদ্ধ অর্থনীতি, এক্সএন থাকবেই না। এটা যদি নাই থাকে তার মানে অবশ্যই এক্সএন জিরোর মতো কাজ করবে,
তার মানে আমাদের জিএনপি এবং জিডিপি সমান হবে। মাথায় রাখবা এক্স টাইম যদি না থাকে, একটা দেশে আমদানি রপ্তানি না থাকলে জিএনপি এবং জিডিপির মধ্যে কোনো পার্থক্য থাকে না, দুইটাই সমান হয়ে থাকে। তাহলে আনসার হচ্ছে জিএনপি এবং জিডিপি কি হবে? সমান হবে। তাহলে এটা আমাদের আনসার গেল 1 নাম্বার, জিএনপি এবং জিডিপি সমান হবে, এটা আমরা রাইট আনসার দিতে পারি। যখন বলছে এক্স টাইম অনুপস্থিত, হ্যাঁ এক্স টাইম থাকবে না, কারণ আমরা বলছি বর্তমানে হচ্ছে সি প্লাস আই প্লাস জি, যেখানে মানে এক্স টাইম থাকবে না, তার মানে এটাও রাইট। বলছে জিএনপি ছোট জিডিপি, জিএনপি বড় জিডিপি ছোট, এটা হবে না, কারণ এটা তখনই হয় যখন এক্সপোর্ট ইম্পোর্টের মানটা ধনাত্মক হয়, তখন জিএনপি বড় জিডিপি ছোট হয়। বুঝছো? তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের মান যদি জিএনপি বড় জিডিপি ছোট হবে, যখন এক্সপোর্ট ইম্পোর্টের মান কি হবে? এক্সপোর্ট ইম্পোর্টের মান যদি ধনাত্মক হয়, তখন জিএনপি বড় জিডিপি কি হবে? ছোট হবে। ক্লিয়ার? তাহলে আনসার কি হবে বুঝতে পারছি আমরা? একটু বলো তো বুঝতে পারছো কিনা সবাই? হুম, এখানে যারা কুইজে নিয়ে কোয়েশ্চেন করছে তাদের আনসার ভাইয়া অনেকবার দিয়েছে, কুইজের আগের দিন সব ডিটেলস বলে দিবে। হ্যাঁ, আমি কেমনে কুইজ হবে কিভাবে হবে সব আমি তার আগের দিন বলে দিবে। আপাতত তোমরা হচ্ছে প্রিপারেশন নিবা ইকোনমিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 2 3 4 এবং 9 এবং 10। আমি অলরেডি এই 9টা ক্লাস 5টা ক্লাস করা ফেলতেছি। আগামী ক্লাস শনিবার হবে এই 10 চ্যাপ্টার 10 এর উপর। তারপর আমি এর পরের দিনে যেদিন ক্লাস শেষ হবে 10 তারিখ 10 নাম্বারটা, এর পরের দিন আমরা কি করবো, 10টা ক্লাস শেষ হলে 6টা ক্লাস শেষ হলে এর পরের দিন আমি তোমাদেরকে লাইভে সবকিছু বোঝায় বলবো, অথবা আমি তোমাদেরকে ভিডিও করে সুন্দর করে দিব যে কেমনে পরীক্ষা দিবা না দিবা সবকিছু আমি ডিটেলসে বলে দিব। ওকে, আচ্ছা। তো দেখো আমরা তাহলে এখানে এটা বুঝতে পারছি আশা করি। তাহলে এখানে আসতে হবে হচ্ছে 1 আর 2 আসতে হবে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন বলছে শাহেদ শাহেদ হ্যাঁ কি বলছে বলো? শাহেদ সাহেব পুরাতন একটি বাড়ি বিক্রয় করলেন। এক্ষেত্রে এটি জিডিপির অন্তর্ভুক্ত না হওয়ার কারণ কি? পুরাতন একটা বাড়ি বিক্রি করছে, তো এটা জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না কেন, বা কেন হইতে পারবে কেন হইতে পারবে না, এই জিনিসটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। তো আনসার হচ্ছে আইসিডি ক্লাস হচ্ছে তোমাদের শনিবারে হয়, আইসিডি ক্লাস শনিবারে হয়। যদি এখন হচ্ছে না, আমার লাইভ ক্লাসগুলো থাকার কারণে আইসিডি ক্লাস হচ্ছে না, হবে। আমি তোমাদের জন্য সব বিষয়ের ক্লাস আলোচনা করার চেষ্টা করছি। আমাদের হয়তো তোমাদের এই 6টা ক্লাসের পরে আমরা একটা বিগ অ্যানাউন্সমেন্ট দিব তোমাদের জন্য, যে আমরা সব বিষয়ের জন্য একদম জোরালোভাবে আবার ক্লাস শুরু করব। যদি আমাদের পড়ালেখা পেজে কিন্তু লাইভ চলতেছে, ডেইলি একটা করে কিন্তু লাইভ হচ্ছে আপাতত। তো এই বিভিন্ন সাবজেক্টের ক্লাস হচ্ছে, যেমন ইংরেজি বলো, তারপর যুক্তিবিদ্যা বলো, তারপর হচ্ছে ভূগোল বলো, ক্লাস কিন্তু হচ্ছে। আমরা কিন্তু তারপর অন্যান্য সাবজেক্টগুলো ক্লাস হচ্ছে। তো আমরা এই ক্লাসগুলো শেষ হলে কিন্তু আমরা এখন তোমাদেরকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট দেবো, যেখানে আমি তোমাদেরকে প্রতিদিন 2টা করে ক্লাস দিয়ে সকল বিষয় টানে দেওয়ার বা সকল বিষয় পড়ানোর একটা চেষ্টা করবো ফ্রিতে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখানে বলছি শাহেদ সাহেব পুরাতন একটি বাড়ি ক্রয় করলেন। এক্ষেত্রে এটি জিডিপি এর আওতাভুক্ত হয় না কেন, জিডিপি অন্তর্ভুক্ত হবে না কেন? এ পূর্বে তৈরি কিন্তু, হ্যাঁ এটা রাইট কথা, পূর্বে এটা তৈরি হয়েছে, যখন উৎপাদন হচ্ছে তখন এটা জিডিপির মধ্যে বা জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছিল। দ্বৈত গণনার সমস্যা দেখা দিবে, হ্যাঁ ওই যে আগে আবার গণনা করছিলাম, এখন আবার গণনা করলে সেটা সমস্যা হয়ে যাবে, সেজন্য এটা রাইট। যেটা বলছে ক্ষতির পরিমাণ বেশি, না 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 এটা হবে না, ক্ষতির পরিমাণ বেশি, এখানে কোনো ক্ষতির পরিমাণ বেশি বা কম এটা কোনো বিষয় নাই। তাছাড়া হচ্ছে 1 ও 2 হবে আগের ক্লাসগুলো। এইখান থেকে যে 1 থেকে আমি যে 5টা অধ্যায় করাচ্ছি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপর নবম অধ্যায়, এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে গেলে সুন্দর করে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। পড়ালেখা দিয়ে তুমি সার্চ করে ইউটিউবে যাও, সেখানে খুব সুন্দর করে দেওয়া আছে। পড়ালেখা ইউটিউব চ্যানেলে তোমরা পাবা, পড়ালেখা দিয়ে সার্চ করলে পাবা, ঠিক আছে? ওকে, তাহলে আনসার হবে 1 ও 2, আনসার হবে 1 ও 2। তাহলে আনসার গেল 1 ও 2। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে এক্স দেশের জাতীয় আয় মডেল, মানে এক্স দেশের জাতীয় আয় মডেলটা কেমন হবে? ঠিক আছে, এখানে বলছে যে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি আছে। তো এখানে একটা বিষয় দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। বলছে এক্স দেশের ভারসাম্য জাতীয় আয় কত হবে। দেখো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এখানে মাথায় রাখবে একদম সহজ ওয়ে হচ্ছে, এখানে একটা সূত্র মনে রাখবে, সেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে ওয়াই সমান, যদি 3টা খাত থাকে এখানে সি আই জি, তাহলে লিখবা ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি লিখবা। আর যদি তুমি 4 ঘাত থাকে, মানে এক্স টাইমে যদি থাকে এক্স এর মান, এম এর মান, এগুলো যদি থাকে, তাহলে তুমি এটার সাথে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম সেই সূত্র তুমি ইউজ করবা। ওকে, তাহলে এখানে তুমি কি করবা, ওয়াই এর মানটা বের করার চেষ্টা করবা, মানে ভারসাম্য জাতীয় বলতে ওয়াই এর মান বের করতে বলতেছে। তো এখানে সি এর মান এখানে দেওয়া আছে, সি সমান হচ্ছে 100 প্লাস 0.8 ওয়াই, এটা দেওয়া আছে আমাদের, এই যেটা লিখে দিলাম আমরা। আই এর মান দেওয়া আছে, আই এর মান হচ্ছে 100,
আর মান 100 বসাই দিলাম, a প্লাস দিচ্ছে, আর মান 100 বসাইছি, এবং g এর মান দেওয়া আছে, g এর মান 200, g এর মান আমরা 200 বসিয়ে দিলাম। ওকে ফাইন। তাহলে আমরা এখানে y এর মানটা বের করার চেষ্টা করছি, তো এগুলো সবগুলো যোগ করে ফেলি। এটা হবে 100, এটা হবে 400, তাহলে এখানে হবে 400 যোগ 0.8y। তারপর দেখো এখানে আমি y অরা যেটা সেটা এক পাশে নিয়ে আসি, তাহলে এখানে y আছে, ওটা যদি এই পাশে আসে সেটা হবে মাইনাস 0.8y। বুঝছো কিনা দেখো, সমান 400। দেখো তো বুঝছো কিনা? আমি কি করতেছি এখানে জাস্ট আমরা y এর ভ্যালু বের করার চেষ্টা করতেছি। তো এই 0.8y এটাকে যদি আমরা এই পাশে আনি সমানের এই পাশে আসলে সেটা এখানে প্লাস ছিল বিধে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। এর পার্সেন্টেজ কি হবে? এই পার্সেন্টেজ আমি এখানে লিখতেছি, দেখো এর পার্সেন্টেজ হবে এরকম যে এই দুইটা থেকে তুমি যদি y কমন নাও, y কমন নিছো, y কমন নিলে এখানে y থেকে y কমন নিয়ে ফেললে 1 থাকে। মাথায় রাখবা কোন সংখ্যা থেকে ওই সংখ্যাটা মানে y থেকে y ফুল কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা এক প্রকার। সো y থেকে y কমন নিলে 1 থাকবে। 0.8y থেকে যদি y কমন নিয়ে ফেলে এখানে মাইনাস 0.8y এটা থাকবে। কেমন? সমান এখানে আমরা কত লিখতে পারি? সমান 400 আমরা লিখতে পারি। তারপর কি লিখতে পারি? তারপর আমরা লিখতে পারি যে 1 থেকে 0.8 বাদ দিয়ে দিব। 1 থেকে 0.8 বাদ দিলে তাহলে আনসার বের হয়ে যাবে। 1 পর থেকে 0.8 বাদ দিলে আনসার হবে 0.2। 1 থেকে 0.8 বাদ দিলে কত হবে? 0.2। আর ওয়াইটা পরে লিখবো সমান 400। মানে এটা সাজা লিখতেছে আর কি, মানে ওয়াইটা যেহেতু ওয়াই সহগ হচ্ছে 0.2 বিয়োগফলটা, সেজন্য আগে লিখছি। তারপর আমরা এখানে ওয়াইটা রেখে দিব, 0.2 কে পাশে পাঠাতে হবে, তাহলে আনসার হবে 400 ডিভাইড বাই 0.2। 2 হবে, হ্যাঁ 8 ছিল না এটা, হ্যাঁ 0.2। তাহলে আনসার কত হয় একটু বের করো তো, 400 ডিভাইড বাই 0.2 আনসার কত হবে দেখো তো। 400 ডিভাইড বাই 0.2 আনসার কত হয়? 400 ডিভাইড বাই 0.2, তাহলে আনসার হবে 2000। আনসার কত হবে? এটা হবে 2000। y সমান 2000, y সমান কত হবে? 2000, তাই না? তার আনসার হবে 22 আনসার 3 হবে। বুঝো নাই? কারণ আমি আবার বলতেছি, দেখো যখনই তোমাকে বলবে সি এর মান, আই এর মান, জি এর মান, এক্স এর মান থাকলে তো সেটা এখানে বসা দিবা। মানে এখানে এক্স এর মান থাকলে এখানে সাথে এক্স মাইনাস এম আমরা এটা সব বসা দিতাম, এক্স মাইনাস এম সব বসা দিতাম যদি এক্স এম এর ভ্যালু থাকতো। কিন্তু এখানে এক্স এম এর ভ্যালু নাই, এক্স এম এর ভ্যালু থাকলে এগুলো আমরা এখানে বসাতাম, কিন্তু এক্স এম এর ভ্যালু নাই, তো এটা আমাদের লেখার দরকার নাই। আমরা তিনটা লিস্ট লিখলে হয়ে যাবে, যে তিনটা আছে সেই তিনটা। তাহলে এখানে সি এর মান বসালাম, আই এর মান বসালাম, জি এর মান বসালাম। তারপর কি করছি? এই 100 200 যোগ করলে 400 হয়। তারপরে 0.8y কে এই পাশে আনছি, তাই এটা এখানে প্লাস হলে এই পাশে আসলে মাইনাস হবে। এখান থেকে y কমন নিলাম, তাহলে y থেকে y কমন নিলে 1 থাকে। তারপর 0.8y থেকে y কমন নিয়ে ফেলে 0.8 থাকবে, তাহলে এরপর হচ্ছে 400 লিখছি। এরপর এখানে এটা বিয়োগ করে 1 থেকে 0.8 বাদ দিলে 0.2 হয়, yটা পরে লিখতেছি 400 লিখলাম। y রেখে দিয়ে 0.2 কে ওই পাশে পাঠালে সেটা ভাগ হবে, তাহলে আনতে হবে 2000। এটা হবে 2000, ঠিক আছে? তো এটা আমি একটু সহজ করে যদি তোমাদেরকে বলি, এটা তুমি সহজে কেমনে করবে, বা তুমি একদম ইজিলি কেমনে বুঝবে যে এটা কেমনে হবে, কেমন ইজিলি তুমি কেমনে বুঝবে? তো একদম ইজি ওয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে যেহেতু এখানে কোনো মারপ্যাচ নাই, কোনো ঝামেলা নাই, আমরা এভাবে করতে পারি। দেখো তুমি এখানে এটা আছে, এটা আছে, এটা আছে, এই চারটা সংখ্যা, মানে এগুলো সবগুলো যোগ করতে হবে। তো তো এখানের মধ্যে আমি সংখ্যাগুলোর মধ্যে সবগুলো এই 100 200 যোগ করা হয় 400 লিখলাম, বুঝছো? 400 আমরা লিখছি, এবং দেখো 400টা লিখছি, সমান দিয়ে 400 লিখছি। তো আমার এই ক্যালকুলেশনটা মনে রাখতে হবে যে 1 y কমন নিলে 1 মানে 0.8 বাদ দিলে 0.2y থাকবে, এটা তোমাকে মনে রাখতে হবে এই জিনিসটা। এটা কেমন হবে? ওই যে আমরা বলছিলাম এমপিসি এবং এমপিএস, সেটা মান কত হয়? এমপিসি এবং এমপিএস মান 1 হয়। তাহলে 1 থেকে তুমি যদি এটা বাদ দাও, এটাও সেম জিনিস, যদিও কমন নিয়ে বলতেছি আমরা, এই কমন এখান থেকে বাদ দেবা। তো 1 থেকে 0.8 তুমি যদি বাদ দাও, 0.8 তুমি যদি বাদ দাও, তাহলে আনসার হবে 0.2y। কত হবে? 1 থেকে 0.8 বাদ দিলে কত হবে? 0.2y। এখানে y রেখে দিবা, ওইটা পাশে পাঠিয়ে দিবা, তাহলে 400 ডিভাইড বাই 0.2 করবা, দেখবে আনসার সরাসরি মিলে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি ইজিলি করতে পারবে যদি তোমার একটু দ্রুত করতে চাও, বা একটু যদি তুমি শর্টকাট করতে চাও। তাহলে আমি আবার বলছি কেমনে করবা, বুঝছো তো তোমরা? আবার 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 বলবো কেমনে করবা। তাহলে আমি যদি একটু চেঞ্জ করে দিই, তোমরা করতে পারবা? দেখি একটু চেঞ্জ করে দিই তো। এটা চেঞ্জ করে দিলাম, মনে করো এটা, মনে করো আমি এখানে চেঞ্জ করে দিয়ে এটা 100 জায়গায় মনে করো এটা 200 দিলাম, ঠিক আছে? এটা 100 জায়গায় এটা 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 মনে করো 200 দিলাম, তাহলে কি হবে? তাহলে এখানে দেখো, এখানে 200 200 200 600, তাহলে 600 লিখলাম। আর এটা 0.8 না দিয়ে 0.8 আমি 5 দিলাম, 0.5 দিলাম, তাহলে এখানে কি হবে? এখানে হবে 0.5, কারণ 1 থেকে 0.5 দিলে আরো 0.5 থাকে, y লিখলাম। তো y সমান আমরা লিখতে পারি যে 600 ডিভাইডেড বাই 0.5 দিয়ে ভাগ করে দিব। তাহলে আনসার কত হবে? 600 কে 0.5 দিলে আনসার হবে মনে হয় 1200, মনে হয়, তাই না?
ঠিক আছে, বুঝতে পেরেছি, পারবো। ওকে ফাইন, আর দুই একটা করে আমরা শেষ করে দিচ্ছি, এখন শেষ করে দিচ্ছি, কেমন? তো আনসার হবে এখানে 2000। এরপরটা দেখো কি বলছে, এরপরটা বলতে বলছে যে উদ্দীপক অনুযায়ী এক্স দেশের ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় গণনা করা হয়েছে। হ্যাঁ, ব্যয় পদ্ধতি সি প্লাস আই প্লাস জি, যেহেতু এটা অবশ্যই ব্যয় পদ্ধতি। সি মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার, আই মানে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এটা আনসার রাইট। 2 নাম্বার আবদ্ধ অর্থনীতি বিবেচিত। হ্যাঁ, আবদ্ধ অর্থনীতি সি আই জি আছে, এক্সএম নাই, সেজন্য আবদ্ধ অর্থনীতি ঠিক আছে। জনগণ তাদের আয়ের ক্ষুদ্র অংশ ভোগের জন্য ব্যয় করেন না। এখানে দেখো এমপিসি মান কত আছে 0.8। 0.8 মানে হচ্ছে তাদের ইনকামের তারা 80% ভোগ ব্যয় করে ফেলে। তো এটা কি ক্ষুদ্র না? যখন 0.2 হবে, 0.1 হবে, তখন সেগুলো ক্ষুদ্র বলে এমপিসির মান। 0.8 মানে হচ্ছে এটা অনেক বড়, মানে তাদের ভোগ প্রবণতা বা প্রান্তিক ভোগ প্রবণতা বেশি এই দেশের। 0.8 মানে তার 100 টাকার মধ্যে 80 টাকা তারা খরচ করে ফেলে, আর 100টার মধ্যে 10 টাকা 20 টাকা খরচ করলে তখন না সেটা কি হইতো, কম হইতো। কেমন? তাহলে আনসার হবে 1 ও 2। আনসার কি হবে? 1 ও 2 হবে। চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে 3 নাম্বারটা যে 3 ঘাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক ব্যয় কোনটি? সেম জিনিস, এখানে শুধুমাত্র সামগ্রিক ব্যয় বলছে, আর কোনো পার্থক্য নাই। ওয়াই যেভাবে লিখতাম সেভাবে এখানে লিখবা এই সমান অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার বলতে সামগ্রিক ব্যয়কে বোঝায়। অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার সমান সি প্লাস আই প্লাস জি। আচ্ছা এটাই ঠিক আছে, আগে যেগুলো বলতেছি সেটাই, শুধুমাত্র ওয়াই এর জায়গায় কি লিখবা, এই লিখবা, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা চলে আসি এরপর বলছে এনএনপি এর সূত্র কোনটি? এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো নেট ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে, তুমি যদি নেট ন্যাশনাল প্রোডাক্ট তুমি যদি বের করতে চাও, কেমন, নেট ন্যাশনাল প্রোডাক্ট তুমি যদি বের করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে তোমাকে সিসিএ অথবা আমাকে ডিসি বাদ দিতে হবে। ডিসি মানে ডেপ্রিসিয়েশন কস্ট তোমাকে বাদ দিতে হবে, একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, তাই না? তাহলে এখানে কোনটা হবে যে এনএনপি বের করতে হলে জিএনপি থেকে তোমাকে জিএনপি থেকে, হ্যাঁ এই যে জিএনপি থেকে ডিসি বা ডেপ্রিসিয়েশন কস্ট বা সিসিএ বাদ দিতে হবে। তাহলে আনসার হবে 25/1। আনসার কত হবে? 25/1 হবে। ওকে, এরপর চলো সে বলছে সি সমান 50 প্লাস 0.8 হয় যদি কোনো ভোগ অপেক্ষক হয় তবে সঞ্চয় অপেক্ষক কেমন হবে? যদি ভোগ হয় তাহলে সঞ্চয় কেমন হবে? তো আমি করাইছি একটু আগে করাইছি। 50 প্লাস 0.8 ওয়াই যদি হয় তাহলে এসটা কি হবে? তোমাদের আমি করাইছি কিন্তু, বলো করাইছি, সবাই একটু বলতে হবে। এটা আনসার কি হবে? এটা আমি বলবো না, তোমরা নিজেরা করবা। এটা আনসার নিজেরা করবা। ঠিক আছে, তাহলে আনসার হবে কোনটা? আনসার বলছে সবাই 26/3 হবে। হ্যাঁ, রাইট আনসার হচ্ছে এটা, যেটা এখানে প্লাস আছে সেটা এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -50 হবে, প্লাস থাকবে 0.80। তো 1 থেকে 0.80 বাদ দাও, তাহলে আনসার হবে 0.20 ওয়াই হবে আনসার, তাই না? তাহলে আনসার কোনটা হবে এখানে? আনসার যে এখানে কোনটা আছে, এই যে 3 নাম্বারটা আনসার হবে। এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, কেমন, আর এটা মাইনাস হবে। তো এটা হবে না, এখানে -10 তাই, আর এটা হবে এখানে মাইনাস, এখানে মাইনাস তাই, এটা হবে এখানে মাইনাস আছে তাই, আর এখানে -10 তাই। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 3 নাম্বারটা। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। আর দুই একটা প্রশ্ন করব, জাস্ট 30টা প্রশ্ন আছে আমাদের, আর নাই। বলছে সি সমান a প্লাস বি ওয়াই। এখানের মধ্যে বলছে সি সমান a প্লাস বি ওয়াই, এখানের মধ্যে আমাদেরকে বলছে যে এপিসি এবং এমপিসি এর মধ্যে সম্পর্ক কোনটি? এপিসি এবং এমপিসি এর মধ্যে সম্পর্ক কোনটি হবে? মাথায় রাখবা, এটাকে বলা হয় একটা স্বল্পকালীন ভোগাপেক্ষক। আমি আবার বলতেছি, সি সমান a প্লাস বি ওয়াই একটা স্বল্পকালীন ভোগাপেক্ষক। এটার ক্ষেত্রে অ্যাভারেজ propensity to consume এটা অলওয়েজ বড় হবে মার্জিনাল propensity to consume এর তুলনায়। তবে আমি যদি লিখি সি সমান শুধু বিওয়াই মানে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক লিখি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এভারেজ প্রোডাকশন অফ এভারেজ propensity to consume এবং মার্জিনাল propensity to consume সেক্ষেত্রে সমান হবে। তাহলে এটা একটু নোট করে রাখো। নোট কি বলছে বলো তো? এটা ক্ষেত্রে স্বল্পকালের ক্ষেত্রে এপিসি মানে এভারেজ প্রোডাকশন অফ এভারেজ propensity to consume মার্জিনাল propensity to consume তুলনায় বড় হবে। অন্যদিকে
যদি দীর্ঘকাল হয়, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হয়, সেক্ষেত্রে অ্যাভারেজ প্রোডাকশন অফ অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম এবং মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম দুইটাই সমান হবে। মানে গড় প্রান্তিক ভোগ প্রবণতা এবং কি তোমার হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ মার্জিনাল অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম এবং প্রান্তিক বা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম এখানে কি হবে, বড় হবে, অ্যাভারেজটা বড় হবে মার্জিনাল তুলনায়। আর এখানে অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম সমান হবে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমের সমান হবে দীর্ঘকালের ক্ষেত্রে। তো এটা একটু নোট করে রাখবা, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তো এটা আসতে হবে এপিসি, অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম বড় হবে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমের তুলনায়। যেহেতু এখানে স্বল্পকালটা বসে, তাহলে আসতে হবে 1, আনসার কি হবে 1 হবে। আচ্ছা, এরপরটা চলে আসি, এরপরটা বলছে এনএনপি এর প্রণব, একটু আগে বলছে এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, আনসার কি হবে নেট ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ আনসার হবে 1 নম্বরটা। এরপরে চলে আসি আমরা লাস্ট আর দুইটা এমসিকিউ পড়বো আমরা, এটা লাস্ট, এরপর আটটা পড়বো শুধু। বলছে উন্মুক্ত অর্থনীতিতে কোনটা সঠিক বলছে। 1 নম্বর জিএনপি এবং জিডিপি সমান হয়, জিএনপি বড় হয় জিডিপি সমান হয়, জিএনপি ছোট হয় জিডিপি বড় হয়, তিনটেই সম্ভব। বলো উন্মুক্ত অর্থনীতি মানে যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট আছে। আমি কি লিখেছিলাম, এক্সপোর্ট ইম্পোর্টের মান যদি এটা বিয়োগফল যদি এটাকে আমরা নিট রপ্তানি বলি, এক্সপোর্ট ইম্পোর্টের বিয়োগফল নিট রপ্তানি বলি। এই নিট রপ্তানির মান যদি ধনাত্মক হয়, একটু আগে বলেছি আমি, এই নিট রপ্তানির মান যদি কি হয় বলতো ধনাত্মক হয়, এই নিট রপ্তানির মান যদি কি হয় বলতো, এই মান যদি ধনাত্মক যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে জিএনপিটা বড় হবে জিডিপি তুলনায়। আবার বলেছি এক্সটার্নাল ভ্যালু যদি শূন্য হয়, কি হয় বলতো শূন্য হয়, তাহলে আমরা বলেছি জিএনপি এবং জিডিপি সমান হইতে পারে বা সমান হবে। আবার এক্সটার্নাল ভ্যালু যদি কি হয়, এক্সটার্নাল ভ্যালু যদি নেগেটিভ হয় বা ঋণাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে জিএনপি এটা ছোট হবে জিডিপি এর তুলনায়। তাহলে এখানে বলতে মুক্ত অর্থনীতির ক্ষেত্রে কোনটা রাইট হইতে পারে, আনসার হচ্ছে এটা জিএনপি সমান জিডিপি হইতে পারে, জিএনপি গ্রেটার দেন জিডিপি হইতে পারে, জিএনপি লেস দেন জিডিপি, তিনটাই হইতে পারে। কিন্তু এটা এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এসেছে এই প্রশ্নটা। আমরা কি বুঝতে পারছি? তাহলে এক্সটার্নাল ভ্যালুটার উপর ডিপেন্ড করে যে মুক্ত অর্থনীতির ক্ষেত্রে তোমার জিএনপি বড় হবে কি জিডিপি বড় হবে, এক্সটার্নাল ভ্যালুর উপর ডিপেন্ড করবে। কি উত্তর দিব, কিছুই তো পারি না। এই যে পড়াশোনা করো না, পড়াশোনা করতে বললে করে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, তাহলে এটা সবাই নোট করছো, স্ক্রিনশট মেরে নাও, দরকার হলে একটা স্ক্রিনশট দিয়ে দাও। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে, পরবর্তী কোশ্চেন হচ্ছে লাস্ট কোশ্চেন। এটা বলছে এখানে, এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসছে এটা। এই প্রশ্ন বলছে একটি নির্দিষ্ট বছরে কোন একটি দেশের আর্থিক জিএনপি বলছে 330, দাম স্তর বলছে 110, তবে প্রকৃত জিএনপি কি, আমি তোমাদেরকে একটু লিখে দিই। প্রকৃত জিএনআই বা জিএনপি সেম জিনিস, জিএনপি দুটাই সেম জিনিস। প্রকৃত জিএনপি সূত্র হচ্ছে যেটা আর্থিক জিএনপি থাকবে, এই যে আর্থিক জিএনপি যেটা আছে, এই আর্থিক জিএনপি যেটা থাকবে, এই আর্থিক জিএনপি কে বা জিএনআই কে, জিএনপি বলতে জিএনআই লিখতে পারবে, যেহেতু জিএনআই আছে আমরা জিএনআই লিখি। এই যে আর্থিক জিএনআই আছে, এই আর্থিক জিএনআই কে তুমি যদি কি দিয়ে ভাগ করো বলতো, দাম স্তর দিয়ে ভাগ করো, ওই দেশের দাম স্তর দিয়ে, কি দিয়ে বলতো দাম স্তর দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে তুমি প্রকৃত জিএনআই পাবা। তাহলে এখানে আর্থিক জিএনআই কত বলছে, আর্থিক জিএনআই হচ্ছে 3300 আর্থিক জিএনআই, এবং প্রকৃত জিএনআই হচ্ছে দাম স্তর হচ্ছে 110 দিয়ে আমরা ভাগ করবো, তাহলে আমাদের প্রকৃত জিএনআই বের হবে। বলো প্রকৃত জিএনআই কত হবে, তাহলে প্রকৃত জিএনআই কত হবে? সেখানে শেখ হাসিনা সম্পর্কে কিছু বলেন, কি বলবো, শেখ হাসিনা পালায় না, বুঝছো। 330 ডিভাইড বাই 130, আশা করো।
হুম, তাহলে আমরা বলবো আনসার হচ্ছে, এটা যদি ভাগ করলে আনসার হবে মনে হয় 30 নাকি, এটা নাকি 2 নম্বরটা হয় আনসার? হ্যাঁ, আনসার সবাই 30 বলতেছে। ঠিক আছে, 30 যদি হয় তাহলে আজকের মতো খেলা শেষ। আজকের মতো আমাদের ক্লাস শেষ। আমরা হচ্ছে এর পরবর্তী ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে আমরা পড়বো, অর্থাৎ আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে 23 তারিখ হবে, অর্থাৎ আমাদের শনিবার, আগামী শনিবার আমাদের এই পরবর্তী ক্লাস, লাস্ট ক্লাস আমাদের অনুষ্ঠিত হবে 6 নাম্বার ক্লাস, যেখানে আমরা অর্থনীতি প্রথম পদে দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে সেই ক্লাসে আমন্ত্রণ, বা সেই ক্লাসের জন্য কি জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সেই ক্লাসে আলোচনা করবো দশম অধ্যায়, এবং এরপরে আমাদের 25 তারিখে কিন্তু কুইজ টেস্ট অনুষ্ঠিত হবে। তো যে বিষয়গুলো একটু বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের র্যাপিড ব্যাচ সম্পর্কে বলছিলাম, যে ব্যাচে তোমাদের প্রি রেজিস্ট্রেশন বা প্রি বুকিং চলছে। তোমরা উপরে ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে তোমরা প্রি বুকিং করতে পারবা। যারা প্রি বুকিং করবে তারা কিন্তু এই কোর্সের সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবে, যারা ব্যবসা শিক্ষা মানবিক আছে সবাই কিন্তু, ঠিক আছে। তো অল সাবজেক্ট একটা কোর্স, একদম রিভিশন ব্যাচ থেকে, একদম বেসিক থেকে আমরা পড়াবো, যদিও কিন্তু রিভিশন ব্যাচ বললো বেসিক থেকে, একদম বেসিক থেকে পড়াবো, ঠিক আছে। একদম সবকিছু আমরা শেষ করবো আবার নতুন করে, যেহেতু তোমাদের হাতে অনেক সময় আছে, সেজন্য আমরা একদম নতুন করে পড়াবো, ঠিক আছে। তো এই ব্যাচে আমাদের খুব শীঘ্রই আমরা অ্যানাউন্সমেন্ট দিব, তোমাদের কোর্স শুরু এবং সবকিছু ডিটেলস নিয়ে আমাদের কোর্স লঞ্চিং প্রোগ্রাম হবে। তো তোমাদের সেটা দেখার জন্য অনুরোধ রইলো এবং আহ্বান রইলো। তো এবং আমাদের কুইজ টেস্টটা 25 তারিখ অনুষ্ঠিত হবে। আমরা এর আগের দিন মানে 23 তারিখে ক্লাস হবে, 24 তারিখে আমরা ডিটেলসে তোমাদের বলে দিব কুইজ টেস্টটা কিভাবে হবে, কেমন ডিটেলসে আমরা আলোচনা করব। তো আজকে এইটুক পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।